রাজ আর লাবিব চলে যাওয়ার 10 মিনিট পর শিকদার বাড়িতে ঢুকে পড়ে 40 থেকে 50 জনের মতো লোক। সবার মুখ ঢাকা। ওদের দেখেই বোঝা যাচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। রাজ কিছু একটা আশঙ্কা করেছিল বলেই বাড়ির পাহারায় অনেক লোক নিয়োগ করেছিল, কিন্তু তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। ওরা এখন ডাইরেক্ট উঠে যাচ্ছে উপরে, মেহেরিনের রুমের দিকে। রূপা বেগম গুলির শব্দ শুনেই দরজা জানালা সব বন্ধ করে দিয়েছেন। মেহবুবা আর লামিয়া মিলে সোফা এনে রেখেছে দরজার সামনে। মালিহা বেগম আল্লাহ আল্লাহ করতে করতে বসে পড়েছেন জায়নামাজে। হয়তো মেহেরিন প্রেগনেন্ট না থাকলে এত চিন্তা করতেন না, কিন্তু এখন মেহেরিনের পক্ষে কিছু করা সম্ভব নয়। এই সময়টাতে নড়াচড়া করতেও কষ্ট হয়। তার উপর এই জানোয়ারগুলোর কি কোনো মায়াদয়া আছে? যদি বেকায়দায় লেগে বাচ্চা মা দুজনের কিছু হয়, সেই ভয়ে মালিহা বেগম জায়নামাজে বসে গেছেন। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার সাধ্য কারও নেই। সব ভালো মন্দ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। মেহবুবা লামিয়া একের পর এক কল করে যাচ্ছে লাবিব আর রাজকে। শেষমেশ না পেরে মেহের আর হৃদকে কল করে অনুরোধ করেছে আসতে। হৃদ সঙ্গে সঙ্গেই পুলিশ কল করেছে আর মেহেরকে নিয়ে বেরিয়ে পড়েছে শিকদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। ওরা বেরিয়েছে ঠিকই, কিন্তু আসতে পারছে না, কারণ তারা রাস্তায় আটকে গেছে। একদল মানুষ রাস্তায় বসে ধর্মঘট করছে। রাগে দুঃখে মেহের কেঁদেই ফেলল। মা বোনদের এমন বিপদে হাত পা গুটিয়ে বসে থাকা কি যায়? শেষে মেহের হৃদকে বলে, বাড়ি চলো, বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। হৃদও তাই করে, আর তার সাথে মেহের কল করে তার স্যারকে আর বলে শিকদার বাড়ির আশেপাশে ছড়িয়ে পড়তে। আর ওইদিকে রূপা বেগম বলেন, লামিয়া, মেহবুবা, আমার কথা মন দিয়ে শোনো, ভেঙে পড়বে না, এখানে কেউ নেই, আমাদের নিজেদেরই আমাদের রক্ষা করতে হবে, তাই যে যা পারো হাতে তুলে নাও। মনে রেখো, আমাদের ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। মেহু ও বেবিটা আমাদের কাছে আমানত, যা রাজবাবা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। মেহবুবা আর লামিয়াও তাই করে, কিন্তু মেহেরিন, তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে একদম আরামে বসে আছে, যেন এমন কিছু হতে পারে সে আগেই জানত। রূপা বেগম মেহেরিনের দিকে তাকায়, আর সাথে সাথেই সেই কালো রাতের কথা মনে পড়ে যায়, যেদিন প্রাণপ্রিয় বান্ধবীকে হারিয়েছিলেন। তিনি সেদিন কিছুই করতে পারেননি, কারণ তখন তিনিও প্রেগনেন্ট ছিলেন। নিজের প্রতিচ্ছবি যেন মেহেরিনের মধ্যে দেখে ফেললেন রূপা বেগম। এক ঝলকে তার চোখ ভরে ওঠে অজানা ভয় আর কান্নায়। ঠিক তখনই রাজের বলা কথাটা মনে পড়ে গেল, মামনি, ওকে তোমাদের পাহারায় রেখে গেলাম। রূপা বেগম শক্ত করেন নিজেকে, পানিটুকু মুছে নেন, আর মনে মনে বলেন, নিজের জীবন দিয়ে হলেও আমি এবার বাঁচাবো তোমাদের। ওপাশ থেকে দরজা ধাক্কানোর শব্দ শোনা যায়, হয়তো দরজা ভাঙার প্রস্তুতি। সবাই নিজেকে প্রস্তুত করে। তখনই মেহেরিন খুব ঠান্ডা স্বরে বলে, মেহবুবা। মেহবুবা দৌড়ে যায়, বোনের কাছে গিয়ে বলে, মেহু, তুই চিন্তা করিস না, আমার জীবন থাকতে আমি তোর বা তোর সন্তানের কিচ্ছু হতে দেব না। সব কয়টাকে জাহান্নামে পাঠিয়ে দেব, তুই একদম চিন্তা করবি না। বলেই মেহেরিনের সারা মুখে চুমু খায় আর বলে, কিচ্ছু হবে না, কিচ্ছু না। মেহেরিন হাসে বোনের ভালোবাসা দেখে। মেহবুবাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না ভাগ্যে কি আছে, যদি আমার কিছু হয় তুই আমার সন্তানকে কোলে তুলে নিস, আগলে রাখিস মায়ের মতো, মায়ের ভালোবাসা দিবি। কি দিবি তো? মেহবুবা কাঁদতে কাঁদতে বলে, এমন বলিস না সোনা, কিচ্ছু হবে না তোদের, কিচ্ছু না। মেহেরিন বলে, কান্না করিস না, আমাদের দুর্বল হলে চলবে না। এক কাজ কর, খাটের নিচে একটা বক্স আছে, বের কর। মেহবুবা ঝটপট তা বের করে। মেহেরিন বলে, সবাই কিছু অস্ত্র তুলে নাও, এটা প্রিপ্ল্যান ছিল, ওরা প্রস্তুতি নিয়েই এসেছে। মেহেরিনের কথায় রূপা বেগম অবাক হয়ে যায় মেহেরিনের উপস্থিত বুদ্ধি দেখে। তারপর মনে মনে হাসে আর বলে, এই না হলে আমার বাঘিনী। সবাই অস্ত্র তুলে নাও, দা, কুড়াল, ছুরি সব আছে এখানে। এটা রাজ উপহার দিয়েছিল মেহেরিনকে, বলেছিল বিপদ আসলে ইউজ করতে। আজ সেটাই কাজে লেগে গেল। রূপা বেগম আস্তে কুড়ালটা তুলে নেয়। বেশি বড় না হয় খুব সহজেই তা চালানো যাবে। মেহবুবা তুলে নেয় ছুরি, লামিয়া তুলে নেয় দা। মেহেরিন বক্সটা নিজের কাছে রাখে। ওদিকে ধাক্কা জোরে বাড়ে, একসময় দরজা ভেঙেই যায়। ভেঙে যেতেই মেহেরিন একটা ছুরি তুলে ছুঁড়ে মারে সামনে থাকা লোকটার দিকে। ছুরিটা ঠিক লাগে লোকটার কপাল বরাবর, আর সাথে সাথেই লোকটা পড়ে যায়। বাকিরা দ্রুত ঢুকে পড়ে ঘরে, আর তাই ওদের কাল হয়ে দাঁড়ায়। একসাথে মোট 3 জন ঢোকে, বাকিরা পেছনে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। 3 নম্বর লোকটার বুক বরাবর কুড়ালের একটা জবরদস্ত কোপ বসায় রূপা বেগম। লামিয়া এক কোপে 1 নম্বর লোকটার মাথা দেহ থেকে আলাদা করে দেয়। এক চিৎকারে মেহবুবা ঝাঁপিয়ে পড়ে 2 নম্বর লোকটার ওপর। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলে তার দেহ। বাকি সবাই সতর্ক হয়ে যায়, তবে মেহেরিনের দৃষ্টি এড়ায় না কিছুই। সে বাজ পাখির মতো চোখ ঘোরায় এদিক সেদিক। একজন মেহবুবাকে লক্ষ্য করে গুলি করতে চায়। মেহেরিনও আরও একটা ছুরি মারে।
ঠিক লোকটার চোখে। বাইরে থাকা সবাই সতর্ক হয়ে যায়। একসাথে সবাই হামলা করতে চায়। কুলসুম, যে মালিহা বেগমের পাশেই জায়নামাজে বসেছিল, সে মোনাজাত শেষ করে আল্লাহ বলে এক চিৎকারে উঠে যায়। মেহরিন বক্স থেকে একটা দা তুলে নেয়। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই দূরে বাইরে চলে যায়। চোখ বন্ধ করে আবারও একবার আল্লাহ বলে চিৎকার করে কোপ চালায় সামনে থাকা লোকগুলোর ওপর। ঘটনা এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার সময় পায় না, না মেহরিনরা না ওরা। মুহূর্তে 4-5 জন রক্তাক্ত অবস্থায় পড়ে যায় মাটিতে। আর কুলসুমের শরীর ভরে ওঠে রক্তে। রক্তে রঞ্জিত হয় শিকদার বাড়ি। কুলসুমের এই কাজটা যেন সবার ভেতরে এনে দেয় জোশ। সবাই মেতে ওঠে রক্তের খেলায়। মালিহা বেগম জোরে জোরে দোয়া পড়ছে আর আল্লাহর কাছে সাহায্য চাইছে। মেহরিন ধীরে ধীরে উঠে আসে। রূপা বেগম, লামিয়া আর মেহবুবা 3 জন বেরিয়ে আসে রুম থেকে আর চালায় এক জীবন বাঁচানোর যুদ্ধ। রূপা বেগম পাগলের মতো চিৎকার করছে আর কোড়ালের কোপ দিচ্ছে নর পিশাচদের দেহে। লামিয়ার চোখ জ্বলে ওঠে, প্রতিশোধের নেশা জেগে ওঠে। বাবা আর ভাই হারানোর তীব্র ক্ষোভ। মেহবুবার ভেতরে চিলকে উঠে আসে বোন আর তার সন্তানকে বাঁচানোর নেশা। 3 জন নারী হয়ে ওঠে বাঘিনী আর ঝাঁপিয়ে পড়ে শত্রুর ওপর। ওদের দেখে একটা কথাই বলা যায়, নারী শুধু রান্নাঘরে মাছ বা মুরগি কাটে না, প্রয়োজনে শত্রুর দেহ থেকে মাথা নামাতে পারে নারী। নারী শক্তি একবার জেগে উঠলে তাদের মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠে না। নারীরা যেমন নরম ও কোমল হয়, তেমনি প্রয়োজনে হয়ে ওঠে বিনাশিনী। মাত্র 5 মিনিট চলতে থাকে সেই যুদ্ধের দামামা। ঘুমিয়ে থাকা হিংস্র বাঘিনীর রূপ বেরিয়ে আসে। 3 জন নারী হয়ে ওঠে রক্তচোষা কোনো প্রাণী। যেন ওদের রক্তের নেশা লেগে গেছে। রক্তের তৃষ্ণা নিবারণ করতেই ওরা শুরু করে এই নরপিশাচদের ধ্বংস। বাইরে চলছে ধ্বংসলীলা, আর এইদিকে মেহরিন উঠে রাজের একটা ছবি হাতে তুলে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়ে 1 ফোঁটা নোনা জল। ভাঙা ভাঙা গলায় বলে, জানি না আপনার সাথে আর দেখা হবে কিনা। যদি না হয় আমাকে মাফ করবেন, কিন্তু চিন্তা করবেন না, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সন্তানকে রক্ষা করব। আপনি যেন আমাকে ভুলে যাবেন না কবি সাহেব। লোকে বলে চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল। আমি যেন আপনার মনের আড়াল না হই কবি সাহেব। কবি সাহেব, আপনার বউজান, আপনার আরিওনা, আপনার শুধুই, যে আপনাকে অসম্ভব ভালোবাসে। মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবে। এই মেহেরিন শিকদার তার স্বামীকে, তার কবি সাহেবকে খুব 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 ভালোবাসবে। আমি মরে গিয়েও বেঁচে থাকব আপনার প্রতিটি নিঃশ্বাসে। আপনি তো বলেন আমি আপনার নিঃশ্বাস প্রশ্বাসে মিশে গেছি, তাই আমি মরে গিয়েও বেঁচে থাকব আমার কবি সাহেবের মাঝে। বলে চোখ বন্ধ করে মেহেরিন। তারপর নিজের পেটের ওপর হাত রাখে। না, পেটের ওপর না, সে তার অনাগত সন্তানকে স্পর্শ করছে। নিজের সন্তানকে স্পর্শ করে বলে, একদম গুড বেবি হয়ে থাকবে, কেমন? এখন আম্মু একটু দুষ্টু লোকদের ঢিসুম ঢিসুম করবে, তুমি কিন্তু একদম ভয় পাবে না, কেমন? দুষ্টু বাবার দুষ্টু বেবি লক্ষ্মীটি হয়ে থাকবে, কেমন? ঠিক তখনই বেবি একটা কিক করে। মেহেরিন হাসে, হাতে একটা চুমু খায় আর তা ছুঁয়ে দেয় পেটের ওপর। তারপর চোখের পানি মুছে বলে, আমার সোনা বাচ্চা। আর তারপর একটা হিংস্র হাসি দেয় আর হাতে তুলে নেয় তার অস্ত্র। দ্রুত পায়ে বেরিয়ে যায়। যদিও কষ্ট হচ্ছিল, তবুও থামে না। থামবে কিভাবে? তার রক্ষাকারী যে এখন কাছে নেই, আর নিজের সন্তানকে নিজেরই রক্ষা করতে হবে। মেহেরিনও তাই করে। অস্ত্র তুলে বেরিয়ে দেখে লামিয়া চিৎকার করছে আর কুপাচ্ছে। মেহবুবা একজনের বুকে উঠে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। রূপা বেগম একের পর এক কোপ দিচ্ছেন। এক লোকের বুক থেতলে দিয়েছে, তবুও থামছে না। ওই লোকগুলোর মধ্যে অনেকেই জীবন বাঁচাতে বাইরে পালিয়ে গেছে। বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। মেহেরিন হেসে কিছু বলবে, ঠিক এমন সময় পিলারের পিছনে লুকিয়ে থাকা এক লোক বন্দুক তাক করে রূপা বেগমের দিকে। আর মেহেরিন তা দেখে বাঁকা হাসে। ছুঁড়ে মারে তার হাতে থাকা ছুরিটি। ছুরিটা লাগে লোকটার কপালে, আর সাথে সাথেই সে পড়ে যায়। কাপুরুষদের দল ভেগে গেছে, মেহেরিন বলে। কুলসুম আসে, মেহেরিনকে ধরে বলে, ভাবি, আপনারে কইছিলাম না বাইরে বাইর হইবেন না? বাইর হলেন কেন? চলেন, ওই জানোয়ারের বাচ্চা করে এক কোপে লাউ যেমন কাইটটা ফেলাই অমন কাইটটা ফেলুম। আপনি আসেন। মেহেরিন হাসে, নিজের জামাটা একটু তোলে। কুলসুমের মুখটা মুছে দেয়, বলে, আমার বাঘিনী। কুলসুম হাসে, হাসতে হাসতেই বলে, হ এক্কেরে, আপনার আর আপনার বাচ্চার দিকে যেই জানোয়ার হাত বাড়াইব, সেই হাত আমি কুলসুম বানুক কাইটটা কুচি কুচি কইরা ফেলুম। মেহেরিন হেসে জড়িয়ে ধরে কুলসুমকে। রূপা বেগম এগিয়ে এসে বলে, ঠিক আছে বৌমা? মেহেরিন হ্যাঁ বলে মাথা নাড়ে। লামিয়া এসে বলে, ভাবিমণি, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। মেহেরিন হেসে বলে, তুমি যে এমন রূপ দেখাবে ভাবিনি। লামিয়া হাসে, বলে, তুমি কি ভুলে যাচ্ছ? আমি বড় হয়েছি একটা মাফিয়ার কাছে। মামু আমাকে সব শিখিয়েছে, সব কিছু।
মেহেরিন মাথা নাড়ে। মেহেবুবা এসে বলে, চল ঘরে চল। ওরা সবাই আবার মেহেরিনকে ওপরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আবার দরজা খুলে ঢুকে পড়ে 20 থেকে 25 জন লোক। প্রথমেই গুলি করে কুলসুমকে। কুলসুম এক চিৎকারে ঢলে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আরও 3টা গুলি ছোড়ে। রূপা বেগম, লামিয়া আর মেহবুবা পড়ে যায়। মেহেরিন ঘুরে তাকায়। কি আশ্চর্যজনক ব্যাপার হলো, তাকে গুলি করাই হয়নি, যার মানে তাকে মারার অনুমতি এখনও আসেনি। উদ্দেশ্য জানে মেরে ফেলা নয়, অন্য কিছু। মেহেরিন একে একে তাকায় লামিয়া, কুলসুম, মেহবুবা আর রূপা বেগমের দিকে। সবাইকে দেখে সে বুঝে যায় এই গুলিগুলো ইচ্ছে করে সাবধানে করা হয়েছে, যাতে ওরা না মরে। মেহেরিন ভেতরে ভেতরে অস্থির হলেও তা প্রকাশ করে না। সে এগিয়ে যায় লোকগুলোর সামনে, বলে, কে পাঠিয়েছে আর কেন? একজন বলে, অত কথা বলতে পারবো না, আমাদের সাথে চলেন। মেহেরিন হাসে। হেসেই লোকটার কাছে যায়। হাসতে হাসতেই বলে, তুই আমাকে নিয়ে যাবি? লোকগুলো একে অপরের দিকে তাকায়। ওরা আসলে বুঝতে পারছে না এই মেয়ে গর্ভবতী। সামনে এত আপনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তবুও সে হাসছে কেন? সামনে থাকা লোকটা কিছু বলবে, তার আগেই মেহেরিন ওই লোকটার বুকে ছুরি গেঁথে দেয়। লোকটার মুখ দিয়ে রক্ত আসে। সে পড়ে যায় মাটিতে। হয়তো লোকটা মেহেরিনের গায়েই পড়ত, কিন্তু সে সরে যাওয়ায় পড়ে যায় ফ্লোরে। সাথে থাকা লোকগুলো মেহেরিনকে ঘিরে দাঁড়ায়। মেহেরিন হেসে একজনকে বলে, এই দিকটায় আয়। লোকটা ঘাবড়ে যায়। মেহেরিন হেসে বলে, আর কিছু করব না। লোকটা ভয়ে ভয়ে যায়। মেহেরিন তাকে ধরে নিজের এক পা উঁচু করে নিজের অস্ত্রটা বের করে। তা দেখে সবাই একটু হকচকিয়ে যায়, কিন্তু মেহেরিন সত্যি ওই লোকটাকে কিছু করে না, বরং বলে, শোন, তুই আমার একটু হেল্প করেছিস, তাই তোকে মারব না। তুই সবার লিস্টে নেই, একদম শেষে গিয়ে দাঁড়া। লোকটা বোকার মতো চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন গর্জে উঠে বলে, কি বললাম শুনিস নাই? নাকি তোকে দিয়ে শুরু করব? লোকটা ভয় পেয়ে পেছনে চলে যায়। সত্যিই পেছনে চলে যায়। মেহেরিন হেসে মাথা নাড়ে। লোকগুলোর চোখ মেহেরিনের দিকেই নিবদ্ধ। তারা অবাক হচ্ছে, এ অবস্থায় এই নারীর কি তেজ আর সাহস। একটা লোক এগিয়ে আসে, কিছু বলতে যায়। ঠিক তখনই মেহেরিন নিজের অস্ত্র ঢুকিয়ে দেয় লোকটার গলায়। কণ্ঠনালীতে আঘাতে সবাই যেন হোঁচট খায়। মেহেরিন সেই অস্ত্র একটানে বের করে 2জন লোকের গায়ে লাগিয়ে দেয়। শরীর সয় না, তাও সে লড়ছে নিজের সন্তানের নিরাপত্তার জন্য। হঠাৎ একটা লোক আসে, মেহেরিনকে জোরে একটা চড় মারে। ঠোঁট কেটে যায় মেহেরিনের। এমন সময় মেহেরিনের মা দৌড়ে আসে। মেহেরিন পড়ে যেতে নাই, কিন্তু ধরে ফেলে মালিহা মির্জা। তিনি চিৎকার করে বলে, ধ্বংস হ তোরা জানোয়ারের দল, ধ্বংস হ তোরা। আল্লাহ তোদের ধ্বংস করুক। লজ্জা করে না একটা গর্ভবতী নারীর গায়ে হাত তুলতে? তোরা কোনো মায়ের গর্ভে জন্মাসনি, জানোয়ার। তোদের মায়ের আমি ধিক্কার জানাই, তোদের মতো জানোয়ারদের জন্ম দেওয়ার জন্য। তাদের উচিত ছিল জন্মের সময় তোদেরকে মেরে ফেলা। ধ্বংস হ তোরা। মেহেরিন জ্ঞান হারায় মায়ের কোলেই। লোকগুলোর মাঝে একজন আগুন চোখে তাকায় মালিহা মির্জার দিকে। সে বন্দুক তুলে মাথায় তাক করে মালিহা মির্জার। মেহেরিনকে ধরে থাকা অবস্থাতেই দুলে পড়ে যান মালিহা মির্জা। আর সেই পশুগুলো মেহেরিনকে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় অনেক জায়গায় কেটে যায় মেহেরিনের। আর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করে এই ঘরে। কথাগুলো বলা শেষে মেহেরিন এক দীর্ঘশ্বাস ফেলে। কাশেম মেহেরিনের দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি আসা যাওয়া করছে। মেহেরিন কাশেমের দিকে তাকিয়ে একটু হাসে। কাশেম বলে, বোন, তোর বর তো তোকে অনেক ভালোবাসে, তাই না? মেহেরিন হেসে হেসে বলে, হ্যাঁ, অনেক। ওরা যেহেতু আমাকে মারে নাই, তবে আমাকে আর কিছু করতেও পারবে না। আমার স্বামী ঠিক আমাকে খুঁজে বের করবে, প্রয়োজনে আকাশ পাতাল এক করে দেবে, তাও সে আমাকে খুঁজে বের করবেই। কাশেম অবাক হয়ে বলে, এতটা বিশ্বাস? মেহেরিন হেসে বলে, নিজের থেকেও বেশি। কাশেম হেসে ওঠে, হঠাৎ করেই বলে, বোন, তোর বরের নাম্বারটা মনে আছে তোর? মেহেরিন যেন কিছু একটা বুঝে খুব চিন্তিত ভঙ্গিতে বলে, কিন্তু ভাই, ওরা তোমার ক্ষতি করে দেবে। কাশেম হেসে বলে, এই দুনিয়ায় আমার কেউ নাই। আমার জীবন দিয়ে যদি আমার বোন আর তার সন্তান বাঁচে, তবে আমার জীবন দেওয়া সার্থক। মেহেরিন চোখে জল নিয়ে তাকায়। কাশেম বলে, তাড়াতাড়ি বল। মেহেরিন নাম্বারটা বলে, আর ঠিক শেষ হতেই কেউ আসে। কাশেম মেহেরিনকে চোখ মেরে ধমকে বলে, এই মেয়ে, একদম চিৎকার চেঁচামেচি করবি না, একদম জানে মেরে ফেলব। মেহেরিন বলে, পানি, একটু পানি। সদ্য আসা লোকটা কাশেমকে বলে, কি হয়েছে কাশেম? কাশেম বলে, আর ভাই বলেন না, এই মায়াডা কখন থেকে চিৎকার করতেছে, কানের পোকা মইরা গেল আমার। লোকটা একটু বিরক্ত হয়ে বলল, থাক, কিছু বলো না। এই মেয়ে কিন্তু খুব ভয়ানক। এ অবস্থাতেও আমাদের অনেক লোক মেরে ফেলেছে। ওর থেকে দূরে থাকাই ভালো। বস যা বলছে শুধু তাই করা উচিত। চলো। কাশেম মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা লাগিয়ে দেয় বাইরে থেকে। মূলত কাশেম এই সুযোগটা দিয়ে যায় মেহেরিনকে হাঁটা চলার জন্য। এ অবস্থায় অনেকক্ষণ বসে থাকা যায় না।
তাই এই কাজটা করে যায় সে, যেন মেহেরিন একটু হাঁটাচলা করতে পারে। ওইদিকে রাজ গোডাউনের সব দেখে বাড়ি ফেরে, কিন্তু বাড়ি ফিরে যখন গার্ডদের রক্তাক্ত নিথর দেহ দেখে, রাজের যেন পায়ের নিচের মাটি সরে যায়। লাবিবের দিকে তাকায়, লাবিবও তাকায়, আর দুই ভাই দৌড়ে বাড়ির ভেতর ঢোকে। রক্তে ভেসে যাচ্ছে শিকদার বাড়ি। রাজের ভেতরটা যেন কামড়ে ধরে। দুজনে ঢুকেই দেখে সিঁড়ির কাছে পড়ে আছে 4টা নারী দেহ। লাবিব দৌড়ে যায়, মেহবুবা আর লামিয়াকে দুই উরুর ওপর তুলে ডাকে, এই মেহবুবা, লামিয়া, কি হয়েছে? এই ওঠো, এই ওঠো, ওঠো না। রাজ কাঁপা কাঁপা হাতে রূপা বেগমের মাথাটা তুলে নেয় নিজের উরুতে, তাকায় পাশে থাকা কুলসুমের দিকে। রাজের যেন কথা বেরোচ্ছে না, কেউ যেন আষ্টে পৃষ্ঠে ধরে আছে গলা। অনেক কষ্টে ডাকে, মামনি। লাবিব হঠাৎ বলে, ভাবি, ভাবি কোথায়? রাজ তাকায় লাবিবের দিকে। ঠিক তখনই দৌড়ে বাড়িতে ঢোকে হৃদ আর মেহের। দূর থেকেই মেহের মালিহা মির্জাকে দেখে চিৎকার দিয়ে ওঠে, মা। সেই চিৎকারে রাজ আর লাবিব পেছনে তাকায়। মেহের দৌড়ে আসে, মায়ের মাথা তুলে নেয় কোলে, আর ডাকতে থাকে, মা, মা। রাজ যেন জমে গেছে, না কিছু বলছে না কিছু করছে, শুধু তাকিয়ে আছে। লাবিব হঠাৎ করে দৌড়ে যায় উপরে মেহেরিনের রুমে। সেখানে অনেকগুলো লাশ পায়, কিন্তু মেহেরিনকে পায় না। লাবিব দৌড়ে আসে, ভাবি, ভাবি কোথায়? রাজ তাকিয়ে আছে লাবিবের দিকে। মেহের বলে, মেহু, মেহু ঠিক আছে তো? লাবিব বলে, ভাবি নেই। মেহের কান্নায় ভেঙে পড়ে। হৃদ দৌড়ে পানি আনে, মালিহা মির্জার মুখে দেয়। মালিহা মির্জা আস্তে আস্তে চোখ মেলে মেহেরকে দেখে জড়িয়ে ধরে, ডুকরে বলে ওঠে, মেহের, আমার মেহু, মেহুকে ওরা নিয়ে গেছে, ওকে বাঁচা। ওই জানোয়ারগুলো যদি আমার মেয়ের কিছু করে ফেলে। ও মেহের, রাজ তো মরে যাবে রে, ও আসার আগে মেহুকে নিয়ে আয়। রাজ শুধু তাকিয়ে আছে, সব শুনছে, কিন্তু কিছু বলতে পারছে না। বলতে চাইছে না এমন কিছু না, কিন্তু পারছে না। মনে হচ্ছে চোখ বাঁধে শরীরের সব কিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। হৃদ লাবিবকে বলে, লাবিব, জলদি ওদের তোল, সবাইকে হাসপাতালে নিতে হবে, অনেক ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি। লাবিব সায় দেয়। হৃদ আর লাবিব দুজন মিলে সবাইকে গাড়িতে তোলে, চলে যায়। হৃদ আর লাবিব জানে মেহের এই দিকটা সামলে নেবে। মেহেরও তাই করে। মেহের চোখের পানি মুছে বলে, মা, তুমি আমাকে সবটা বলো প্লিজ, শুরু থেকে। রাজ শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে সব শোনে। মালিহা মির্জা সব বলে। মেহের মালিহা মির্জাকে সোফায় বসায়, আর এদিক ওদিক পায়চারি করছে, একে তাকে কল করছে। মালিহা মির্জা রাজকে দেখে চমকে ওঠে, আর রাজকে এমন চুপচাপ দেখে নানা চিন্তা বাসা বাঁধে মনে। যে মেহেরিনের একটুখানি আঁচড় লাগলে বাড়ি মাথায় তুলে ফেলত, সেই মেহেরিন আজ নিখোঁজ। এই খবর শুনেও চুপচাপ হয়ে আছে রাজ। তাতে ভয় পায় মালিহা মির্জা। তিনি উঠে এগিয়ে আসেন, রাজকে ধরে বলেন, বাবা। রাজ তাকায় মালিহা মির্জার দিকে, চোখ দুটো শান্ত, যেখানে জ্বলছে না কোনো রাগ, বরং জমে আছে নিঃশব্দ ক্রোধ আর অসহায় কান্না। মেহেরও এগিয়ে আসে রাজের কাছে, বলে, ভাইয়া, তুমি কিছু একটা করো ভাইয়া। রাজ হঠাৎ করেই মালিহা মির্জাকে জড়িয়ে ধরে আর বলে, মা, আমার ভয় করছে মা, আমার বোঝান, আমার সন্তান, ওরা ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো মা? মালিহা মির্জা ডুকরে ওঠেন। মেহেরের মতো কঠিন মেয়ে পর্যন্ত কাঁদতে থাকে বোন আর তার অনাগত সন্তানের চিন্তায়, আর ভাবে যে এই রাস্তার আরিওনা বলতে পাগল, সে যে অবস্থায় আছে তার ভিতরে কি চলছে কে জানে। রাজ বলে চলে, মা, বলুন না, কিছু হবে না তো? এমন তো হওয়ার কথা ছিল না মা, এমন তো কথা ছিল না। আল্লাহ তো এত নিষ্ঠুর হয় না, তাই না মা? আচ্ছা মা, আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন, তাই না? কিন্তু মা, আমার তো খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তো তার বান্দার প্রতি এত নিষ্ঠুর হতে পারেন না, তাই না? আল্লাহ ঠিক আমার বউ বাচ্চাকে ঠিক রাখবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, রাখবে, আমি জানি। আল্লাহ আমার সাথে এমন করতে পারে না। আমার আরিওনা, আমার বউ, আমার সন্তানের কিচ্ছু হবে না। না না, কিচ্ছু হবে না। আল্লাহ কি এত নিষ্ঠুর? না, কখনোই না। আল্লাহ খুব দয়াবান, তিনি আমাকেও দয়া করবেন। তিনি তো আমার প্রভু, আমার মালিক, আমার খোদা। তাহলে তিনি আমাকে এত কষ্ট দিতে পারেন না? পারবেন না, কখনোই না। আমার তো ছোট্ট একটা আব্বাজান বা আম্মাজান হবে, আমাকে বাবা ডাকবে। রাজ মেহেরের কাছে গিয়ে বলে, এই মেহের, তোমাকে খালামণি ডাকবে। মেহের ডুকরে উঠে রাজের পাগলামি দেখে। রাজ আবার ছুটে যায় মালিহা মির্জার কাছে, মা, আপনাকে তো নানুমণি ডাকবে, তাই না মা? মা, বলুন না, ডাকবে না? মালিহা মির্জা কাঁদছেন। রাজ বলে, আমি তো এখনো আমার সন্তানের মুখই দেখলাম না। এখনই তো কিছু হতে পারে না মা, তাই না মা? বলুন মা, বলুন না। হতে পারে না, আমি মানবই না, কখনোই না। হঠাৎ রাজ চিৎকার করে ওঠে, আল্লাহ, তুমি আমার সাথে এমন করতে পারো না আল্লাহ। তুমি তোমার এই বান্দাকে এত কষ্ট দিতে পারো না। আমি তো তোমার বান্দা আল্লাহ,
তুমি দিতে পারো না এমন কষ্ট। তুমি আমার সন্তানের মুখ দেখার আগেই তাকে আমার থেকে দূর করে দিতে পারো না আল্লাহ। তুমি পারো না, পারো না। তুমি তুমি তো সেই ছোটবেলায় আমাকে এতিম করে দিয়েছিলে। বাবা মা বোন সব কেড়ে নিয়েছ। আমি তো কিছুই বলিনি আল্লাহ। এখন তুমি আমার বউ বাচ্চাকেও কেড়ে নিচ্ছ। আল্লাহ, না, এটা করো না। তুমি ওদের ফিরিয়ে দাও। আমাকে আমাকে নিয়ে নাও, আমার জীবন নিয়ে নাও, তবুও ওদের ফিরিয়ে দাও আল্লাহ। তুমি ওদের ফিরিয়ে দাও। বলেই কান্নায় ভেঙে পড়ে রাজ। চিৎকার করে কাঁদতে থাকে। আমার আরিওনা, আমার সন্তান, আমার বউজান, আমার বাচ্চা, এইসব বলে আহাজারি করতে থাকে রাজ। মেহের, মালিহা মির্জা সবার কান্নায় বাতাস ভারী হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, আর রাজের মতো পুরুষ মানুষ তো কাঁদেই না। সে মানুষটা কাঁদছে, কি যন্ত্রণাদায়ক। প্রতিটা আর্তনাদ যেন বুক ফাটিয়ে বেরিয়ে আসছে। প্রতিটা কান্না বুকের পাঁজর কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ মেহের এসে রাজকে ঝাঁকিয়ে বলে, ভাইয়া, নিজেকে সামলাও ভাইয়া। রাজ তাকায় মেহেরের দিকে আর বলে, মেহের, আমার বউ, আমার বাচ্চা। মেহের বলে, ওদের খুঁজে বের করতে হবে ভাইয়া। যদি ওদের মেরে ফেলার ইচ্ছে থাকতো তাহলে এখানেই মেরে ফেলতো। আমার মন বলছে মেহেরিন ঠিক আছে ভাইয়া, ও একদম ঠিক আছে। আমাদের খুঁজে বের করতে হবে। দয়া করে নিজেকে সামলাও। আমরা সময় নষ্ট করলে চলবে না ভাইয়া, খুঁজতে হবে। রাজ মাথা নাড়ে, উঠে দাঁড়ায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, খুঁজে বের করবই। আমি আমার বউজান আর আমার সন্তানকে খুঁজে বের করব। ওরা কোথায় রাখবে? আমি রাজ শিকদার আকাশ পাতাল এক করে হলেও খুঁজে বের করব। বলি রাজ ফোন বের করে কল লাগায় সাব্বিরকে। সাব্বির, আমাদের যত লোক আছে সবাইকে ছড়িয়ে দাও। ইঁদুরের গর্ত পর্যন্ত বাদ দেওয়া চলবে না। চিরুনি তল্লাশি লাগাও। সাব্বির, আমি আমার বউ বাচ্চাকে ফেরত চাই। আমার বউ বাচ্চার কিছু হলে আমি সব কিছু ধ্বংস করে দেব, সব। সাব্বিরের কথা শোনা যায় না। রাজ ফোন রেখে মেহেরকে বলে, মেহের, তুমি মাকে নিয়ে হাসপাতালে যাও। আমি যাচ্ছি, চিন্তা করো না। আমি আমার বউ বাচ্চা নিয়েই ফিরব ইনশাল্লাহ। বলে রাজ বেরিয়ে পড়ে। রাত 11টা বা তার একটু এদিক ওদিক হবে হয়তো। রাজ পাগলের মতো দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। তার পেছনে আছে লাবিব, হৃদ আর সাব্বির। রাজ দৌড়াচ্ছে। রাজ বাড়ি থেকে বেরিয়েই প্রথমে গিয়েছিল অফিসে। সাব্বির কল দিয়ে বলেছিল কিছু পেয়েছি। সাব্বির একজন বুদ্ধিসম্পন্ন বিচক্ষণ মানুষ। সব সময় সে শান্ত থাকে। রাজ ফোন করতেই লোক লাগায়। খোঁজ নেয় মেহেরিনকে যারা নিয়ে গেছে তাদের কোনো ক্লু পাওয়া যায় কিনা। আশেপাশে থাকা সব সিসিটিভি ভেঙে দিয়েছে ওরা, কিন্তু সৌভাগ্যক্রমে একটি ক্যামেরা তারা খেয়াল করেনি। সেই ক্যামেরার মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট দেখে বের করেছে কোথায় সেই গাড়িটি, তার বর্তমান লোকেশন ট্র্যাকিং করে। রাজকে সব বুঝিয়ে বলে সাব্বির। সব শুনে রাজ বলে, লোকেশন কোথায় দেখাচ্ছে? সাব্বির গম্ভীর মুখে বলে, বস, উত্তরের জঙ্গলের দিকে দেখাচ্ছে। রাজ আর নিজের মধ্যে থাকে না। এই কথা শুনে সে অফিস থেকে বেরিয়ে যায়। রাস্তা ধরে ছুটে যায় আর বলতে থাকে, আরিওনা, তুমি চিন্তা করো না, আমি আসছি, তোমার কিচ্ছু হবে না। আমি কিছু হতে দেব না, একদমই না। অতি প্রিয়জন বিপদে থাকলে মানুষ ভেঙে পড়ে, আর তখন বিবেক বুদ্ধি কিছুই কাজ করে না। রাজের বেলাও তাই হয়েছে। রাজ, যে বড় বড় প্রবলেম এক দড়িতে সামলে নেয়, সেই মানুষ আজ বিবেকহীন বুদ্ধিহীন কাজ করছে। প্রাণপ্রিয় স্ত্রী সন্তানকে হারানোর ভয়ে তার সব চতুরতা ভুলে গেছে সে। হৃদ এসে ধরে রাজকে। রাজ হৃদকে সরাতে চায়। আমাকে ছাড়, আমি ওদের কাছে যাব। ওরা আমাকে খুঁজছে, ওদের আমাকে দরকার। হৃদ ঝাঁকিয়ে বলে, রাজ, কি করছিস? পাগল হয়ে গেছিস? তুই কি এভাবে মেহুকে খুঁজে পাবি? রাজ পাগলের মতো বলতে থাকে, আমার বাচ্চা, আমার বউ, ওরা আমাকে খুঁজছে, আমাকে যেতে দে ভাই, প্লিজ। লাবিব, সাব্বির আর হৃদ বোঝাচ্ছে রাজকে। আর ওইদিকে মেহেরিন হাঁটাহাঁটি করছে। অনেকক্ষণ বসে থাকার কারণে শরীরটা কেমন যেন লাগছে। একটু হাঁটাহাঁটি করে এখন ভালো লাগছে, কিন্তু খুব খিদে পেয়েছে। দুঃখের সময় মানুষের সবচেয়ে মিষ্টি স্মৃতিগুলো যেন ভেসে ওঠে চোখের সামনে। ঠিক তেমনই মেহেরিনের চোখে ভেসে উঠেছে রাজের সাথে কিছু মিষ্টি মধুর স্মৃতি। মেহেরিনের এখন খিদে পাচ্ছে, কিন্তু খাবার নেই। অথচ রাজ খাওয়াতে খাওয়াতে অতিষ্ঠ করে ফেলত। এই খাওয়া নিয়ে যে কত রাগ করত, কত স্মৃতি। চোখে জল চলে আসে মেহেরিনের। হঠাৎ করে কারো পায়ের শব্দে সে আবার দ্রুত গিয়ে বসে পড়ে সেই চেয়ারে। দড়ি দিয়ে নিজের শরীর পেঁচিয়ে নেয়, যেন বাধা অবস্থাতে আছে। চোখ বন্ধ করে নেয়। দরজা খোলার শব্দ। মেহেরিন কিঞ্চিত চোখে তাকায়। কাশিম এসেছে। কাশিমকে দেখে মেহেরিন চোখ মেলে যায়। কাশিম মেহেরিনকে এমন অভিনয় করতে দেখে হেসে বলে, বোন, তুই তো দেখি সেই ড্রামাবাজ। মেহেরিন ফিক করে হেসে দেয়। কাশিমও হেসে ওঠে। হঠাৎ কাশিম মেহেরিনের সামনে এসে বলে, সেই কখন আসিস এখানে? তোর পেটে তো কিছুই পড়েনি। নে, হা কর, কোনো কথা বলবি না, চুপচাপ খাবি, কেমন? বেশি সময় নেই। তোর খাওয়া শেষ হলে পরে গিয়ে তোর বরকে ফোন করব। মেহেরিন কিছু বলে না, চুপচাপ শোনে। চোখ দুটো ভরে ওঠে নোনা জলে।
কাশেম তাড়া দেয়, তাড়াতাড়ি হাঁ করে খেয়ে নে বোন, সময় নেই। আমি বাকিদের ওই দিকটাই খেতে বসিয়ে দিয়ে এসেছি, কেউ যাতে এদিকে না আসে। তুই খেয়ে নে তাড়াতাড়ি। মেহেরিন কিছু বলে না, চুপচাপ খায়। খাওয়া শেষ হলে কাশেম হাত দিয়ে মেহেরিনের মুখ মুছে দেয়। মা যেমন সন্তানকে খাওয়ানোর পর মুখ মুছে দেয় তেমন করে। মেহেরিন হাসে। কাশেম বলে, হাসছিস কেন? মেহেরিন বলে, আমার আম্মুও এমন করত। কাশেম বলে, আমি তোমার বোনকে রোজ খাইয়ে দিতাম, অনেকদিন পর সেই অনুভূতিটা পেলাম। আচ্ছা শোন, তুই একটু বসে রেস্ট নে, তোর জন্য বেশি কিছু করতে পারছি না, তোর ভাইটাকে মাফ করে দিস। মেহেরিন বলে, এভাবে বলো না ভাই। কাশেম বলে, আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমি কাউকে এদিকে আসতে দেব না। মেহেরিন হেসে মাথা নাড়ে আর মনে মনে বলে, কে বলে ভালো মানুষ পাওয়া যায় না এই যুগে? আজকাল রক্তের মানুষও স্বার্থ ছাড়া পাশে দাঁড়ায় না, কিন্তু এই লোকটা কোনো স্বার্থ ছাড়াই একজন অচেনা মেয়ের জন্য এত কিছু করছে। হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। আল্লাহর দয়া আর এই ভালো মানুষের কারণে আমি আর আমার সন্তান এখনো সুস্থ। এটা কি সবাই পারে? না, পারে না। এমন মন মানসিকতা শুধু ভালো মানুষদের দ্বারাই সম্ভব। ওইদিকে রাজকে জোর করেই রাস্তায় ধরে বসিয়ে রেখেছে হৃদ। পাশে লাবিব, সাব্বির আর রাজের লোকেরা। হৃদ বলে, ভাই শান্ত হ প্লিজ, এভাবে কিচ্ছু হবে না। তুই একবার ভাব, এভাবে কি আদৌ কিছু সম্ভব? রাজ হৃদকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ভাই, আমার বউ, আমার বাচ্চা আমার কাছে নিয়ে আয় ভাই, প্লিজ ওদের এনে দে ভাই, আমি মরে যাব আমার বউ বাচ্চা ছাড়া। বলেই একটা চিৎকার দেয় রাজ। লাবিব ভাইয়ের এমন আর্তনাদ দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বসে পড়ে রাজের পায়ের কাছে, বলে, ব্রো প্লিজ তুমি শান্ত হও, আমরা ঠিক ভাবিকে খুঁজে পাব, তুমি একটু শান্ত হও প্লিজ। রাজ লাবিবকে ধরে বলে, লাবিব, লাবিব, আমি তোকে আর বকবো না, আর কিচ্ছু বলবো না, তুই এনে দে, এনে দে আমার বউকে, আমার বাচ্চাকে এনে দে লাবিব। লাবিব কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতেই বলে, এনে দেবো ব্রো, এনে দেবো, তুমি একটু নিজেকে সামলাও প্লিজ। ঠিক তখনই রাজের ফোন বেজে ওঠে। সবাই সতর্ক হয়ে যায়। রাজ সবার মুখের দিকে চায়। হৃদ বলে, কলটা ধর। লাবিব বলে, এখন ফোন ধরার সময় নয়, আগে ওদের খুঁজতে হবে। কলটা বাজতে বাজতেই কেটে যায়, পর মুহূর্তে আবারও বেজে ওঠে। হৃদ বলে, রাজ কলটা ধর, এমনও হতে পারে আমরা মেহুর কোনো খবর পেতে পারি। মেহেরিনের নাম শোনা মাত্রই রাজের মন কেমন করে ওঠে। সে কলটা ধরে। হৃদ রাজের হাত থেকে ফোনটা নিয়ে লাউড স্পিকারে দেয়। রাজ কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো। ওপাশ থেকে কাশেম বলে, ভাই আপনি আমাকে চিনবেন না, বোন কোথায় সেটা আমি আপনাকে বলছি, জলদি করে চলে আসুন। রাজ বলে, বোন? কোন বোন? কাশেম বলে, মেহরিন। মেহরিনের নাম শোনা মাত্রই যেন সবার শরীরে প্রাণ ফিরে আসে। রাজের পাগলামি বেড়ে যায়। কোথায় কোথায় আমার বউ বাচ্চা? তারা কোথায়? ওরা ঠিক আছে তো? রাজের এই আহাজানি শুনে কাশেম হেসে ফেলে। হৃদ ফোনটা নিয়ে বলে, ব্রো প্লিজ টেল মি, ওরা কোথায় আছে? মিহু ঠিক আছে তো? কাশেম বলে, হ্যাঁ ওরা ঠিক আছে, আমি ঠিকানা দিচ্ছি, আপনারা চলে আসেন। ঠিক তখনই সাব্বির বলে, স্যার ফোনটা আমাকে দিন। হৃদ ফোন দেয়। সাব্বির বলে, ওখানে মোট কতজন লোক আছে বলতে পারবেন? কাশেম কিছুক্ষণ চুপ থেকে বলে, 70 থেকে 80 জনের মতো। সাব্বির বলে, গুড। মেন রাস্তা ছাড়া ওখানে ঢোকার অন্য কোনো পথ আছে? কাশেম একটু ভেবে বলে, হ্যাঁ আছে, তবে। সাব্বির বলে, তবে কি? কাশেম বলে, আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদের ঢোকার ব্যবস্থা করে দেব। সাব্বির বলে, তার দরকার নেই, আপনি শুধু ম্যাডামকে সেভ রাখার চেষ্টা করুন, পারবেন তো? কাশেম হেসে বলে, অবশ্যই, আপনারা যা করার করুন, আমি বোনকে আপনারা আসার আগ পর্যন্ত সেভ রাখব। সাব্বির বলে, ধন্যবাদ, ঠিকানা পাঠিয়ে দিন। কাশেম বলে, আমি পাঠিয়ে দিচ্ছি। কল কেটে যায়। রাজকে জড়িয়ে ধরে লাবিব, হৃদ আর সাব্বির। রাজ কাঁদতে কাঁদতে হেসে ফেলে, আমার বউ, আমার বাচ্চা ঠিক আছে, কিছু হয়নি। হঠাৎ রাজ মুখ গম্ভীর করে বলে ওঠে, সাব্বির। সাব্বির বলে, ইয়েস বস। রাজ বাঁকা হেসে বলে, সবাইকে ডাকো, হেলিকপ্টার ডাকো, ছেলেদের সবাইকে এক করো, অন্য পথে না, সরাসরি মেন পথ দিয়েই যাব। ওদেরও তো বোঝা উচিত কার কলেজায় হাত বাড়িয়েছে। সাব্বির হাসে, লাবিব আর হৃদও। রাজ হঠাৎ উঠে দাঁড়ায়, আড়মোড়া ভেঙে বলে, বুঝলি তো হৃদ, অনেকদিন হলো ব্যায়াম করি না, আজকে করব, একদম ব্যাপক। হৃদ রাজকে কাজ চাপড়ে বলে, অবশ্যই, আমায় তোর সঙ্গে নিস, একটু অ্যাডভেঞ্চার হয়ে যাবে, সাথে লাইফ ফাইটিং। লাবিব তার 2 হাত সামনে এনে আঙুল ফোটায়, তার সাথে ঘাড় ফুটিয়ে বলে, অনেক দিন নিশানা লাগানো হয়নি, মামার শেখানো নিশানা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। লাবিবের কথায় সবাই হেসে ওঠে। ঠিক 10 মিনিটের ভেতরেই 2টা হেলিকপ্টার, 25-26টা গাড়ি এসে দাঁড়ায় রাজদের সামনে। রাজ আর হৃদ ওঠে একটি হেলিকপ্টারে, আরেকটাই লাবিব, সাব্বির। এতক্ষণে কাশেম লোকেশন পাঠিয়ে দিয়েছে, তার সাথে কোন দিক দিয়ে কয়জন কোথায় সবকিছু ভিডিও করে পাঠিয়েছে।
খুব অল্প সময়ের মধ্যেই উত্তরের জঙ্গলের দিকে পৌঁছে যায় রাজ, হৃদ, লাবিব, সাব্বির আর রাজের 25-26টা গাড়ি আর 2টা হেলিকপ্টার। হেলিকপ্টার একটু নিচে নামতেই রাজ ঝাঁপিয়ে নেমে পড়ে। চারদিক গর্জে ওঠে। হেলিকপ্টার আর গাড়ির শব্দে গোটা এলাকা যেন কেঁপে ওঠে। ওইদিকে কাশেম মেহেরিনকে এসে বলে, তোর বর আসছে খুব তাড়াতাড়ি বোন। মেহেরিন হেসে মাথা নাড়ে। কাশেম সাব্বিরের কথা মতো মেহেরিনের সুরক্ষায় পাশে থেকে যায়। এদিকে রাজ চোখ দুটো ঘুরায়, ঠোঁট বাঁকিয়ে হাসে। লাবিব আর সাব্বিরের দিকে তাকিয়ে বলে, চলো খেলা শুরু করি, অনেকদিন খেলা হয় না, আজ জম্পেশ খেলা হবে। কথা শেষ করে চারজন একসাথে এগিয়ে চলে। রাজ, হৃদ, লাবিব ও সাব্বির। পেছনে রাজের 70-80 জনের মতো বাহিনী। একদম রাজার মতো এগিয়ে চলে তারা। মাটির যেন কাঁপন ওঠে। ওদের পদচারণায় পুরো এলাকা থরথর করে। হঠাৎ দূরে 12-14 জন লোক এসে দাঁড়ায়। রাজ হেসে মাথা নাড়িয়ে বলে, উফ, কতদিন পর। সাব্বির হেসে রাজকে একটা বন্দুক দেয়। রাজ সেটা ধরে এক চোখ বন্ধ করে নিশানা করে একজনের কপালে। ধপ করে পড়ে যায় লোকটা। লাবিব বলে, ওরে বাস, কি নিশানা, মামুজা শিখিয়েছে না, জিও। রাজের লোকেরা উচ্ছ্বাসে সবাই বলে, নাম্বার 1। রাজ বন্দুক ছুড়ে দেয় লাবিবকে। লাবিব নিশানা করে একজনের চোখ বরাবর গুলি করে। আর অমনি লোকটা ধপাস। লাবিব নিজেই বলে ওঠে, উফ, জোস। রাজের লোকেরা ফের বলে, নাম্বার 2। লাবিব এবার ছুড়ে দেয় হৃদের দিকে। হৃদ বলে, আমার নিশানা তোদের মতো না, বাট আই ট্রাই মাই বেস্ট। বলেই হৃদ গুলি করে। একজনের বুকে ঠাস করে লেগে যায়। রাজ বলে, ওয়েল ডান। সবাই বলে, নাম্বার 3। সাব্বির নিশানা করে, কিন্তু রাজ হেসে বলে, না না, আবার আমি। সাব্বির আর হৃদ মিলে 2টো বন্দুক ছুড়ে দেয়। রাজ 2 হাতে ধরে। 2টো গুলি ছড়ে একসাথে। 3 জন ছুটে আসা লোক মাটিতে লুটিয়ে পড়ে। রাজের লোকেরা গুনে যেতে থাকে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আর মাত্র 2 জন বাকি। সাব্বির বাচ্চার মতো করে বলে, বস প্লিজ, এবার আমি। রাজ হেসে সেই বন্দুকটা ছুড়ে দেয়, কিন্তু তা সাব্বির ধরার আগেই উল্টো ঘুরে নিজেই ঝাঁপিয়ে পড়ে। আবার তুলে নেয় হাতে। বন্দুক 2টো নিয়ে 2টো গুলি ছড়ে দেয়। শেষ 2 জনও মাটিতে। সাব্বির একটু অভিমানী কণ্ঠে বলে, এটা ঠিক না বস। রাজ হেসে বলে, আজ সব শিকার আমার মাই বয়। সাব্বির বাঁকা হেসে চুপ করে যায়। চারদিক জুড়ে রাজের বাহিনীর গর্জন। গুলির শব্দ নেই, কারণ বন্দুকগুলোতে সাইলেন্সার লাগানো। কিন্তু এত মানুষের আওয়াজে চারদিক কাঁপছে। তার সাথে কিছু চিৎকার। ভেতরে থাকা কিছু লোকজন বাইরে বেরিয়ে আসে। রাজ হাসে ওদের দেখে। আবার মজা হবে। তারপর গলা তুলে চিৎকার করে, মাই বয়েস, যাও, শিকার এবার তোমাদের। রাজের এই কথাটারই যেন সবাই অপেক্ষায় ছিল। এক একজনের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে আনন্দের। চোখে যুদ্ধের আলো। সবাই একসাথে বলে, ম্যাম, উই আর কামিং। তারপর তারা ছুড়ে দেয় গুলি। না, এগুলো ঠিক গুলি না, ঠিক যেন বৃষ্টির মতো হয়ে নামে আগুনের ফোঁটা। ফোঁটায় ফোঁটায় করে যেমন পড়ে, ঠিক তেমন করেই গুলি ছুটছে রাজের লোকেরা। সাব্বির গলা ফাটিয়ে চিৎকার করে, ইয়েস বয়েস। লাবিবরা বলে, ধুর, এরা সব চুনোপুটি, এদের মেরে কাজ নেই, এক একটা ব্রয়লার মুরগি। রাজ হেসে বলে, চিন্তা করিস না, ধামাকাধার একটা সুযোগ দেব। যা, যারা এমন করেছে তাদের এক একটাকে খুঁজে বের করে একদম টেনে ছিঁড়ে ফেলব। লুকাক, সুযোগ দিচ্ছি আপাতত। কিন্তু লুকাবে কোথায়? আকাশে লুকালে মেঘ সরিয়ে হলেও ওদের খুঁজে বের করব। পাতালে লুকাবে, লুকাক, সেখান থেকেও টেনে বের করে আনব। ওরা যদি ইঁদুরের গর্তেও লুকায়, সেখান থেকেও আমি তাদের খুঁজে বের করব, আর এক একটাকে কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে মারব। এটা রাজ শিকদারের ওয়াদা। সব দানবদের জাহান্নামের দরজায় পাঠিয়ে রাজের লোকেরা একসাথে চিৎকার করে উঠল, অল ওভার বস। রাজ হেসে বলে, ওয়েল ডান মাই বয়েস। সবার চোখে মুখে হাসি, বিজয়ের দীপ্তি। রাজ বলে, লেটস গো। তারপর সবাই একসাথে সেদিকে পা বাড়ায়, যেখানে আটকে রাখা হয়েছে মেহেরিনকে। রাস্তা চিনতে ভুল হয় না, কারণ কাশিমের দেওয়া ভিডিওতেই স্পষ্ট দেখানো হয়েছে কোন দিক দিয়ে মেহেরিনের কাছে যেতে হবে। সেই দেখানো পথ অনুসারে সবাই এগোচ্ছে। এগোতে এগোতেই ভেতর থেকে আসে আরও কিছু মানুষ। তারা সামনে আসার সাথে সাথেই শুরু হয় সামনে থাকা লোকদের গোঙানি, আর্তনাদ ও চিৎকার। কারণ রাজ কিছু বলার আগেই তার লোকেরা একে একে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেয়। কাশেম যেভাবে ভিডিও করে পথ দেখিয়েছে, সেই পথ ধরেই এগোয় রাজ, হৃদ, লাবিব, সাব্বির আর বাকিরা। ঘরের দরজার সামনে কিছু লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। রাজ বাঁকা হেসে বলে, মাই বয়েস, তোমরা না, তোমাদের বস একটু ব্যায়াম করবে। সবাই হেসে ওঠে। তাদের হাসির গর্জনে থরথর করে ওঠে বন্দুকধারীরাও। যদিও তারা ভয়ে জড়সড়, তবুও তারা বন্দুক তুলে রাখে। রাজ ধীরে বলে, তোরা, ইস, তোদের মেরে ব্যায়াম তো দূরের কথা, ব্যায়ামের বউ হবে না।
ব্যয় বলার আগেই তো মাটিতে লুটিয়ে পড়বি। একজন গুলি চালাতে যায়। রাজ হেসে এক পলকে তার বন্দুক কেড়ে নেয় আর কায়দা করে সাই সাই করে সব গুলি ছুড়ে দেয়। সবাই লুটিয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা মেহেরিনের ঠোঁটে ফুটে ওঠে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। কাশেম তাকিয়ে বলে, বাইরে গুলির শব্দ হচ্ছে আর তুই হাসছিস? মেহেরিন আয়েশ করে বসে বলে, হাসব না? তোমার ভগ্নিপতি চলে এসেছে ভাইজান। বলেই হেসে চোখ টিপ মারে মেহেরিন। কাশেম বলে, পাগলি বোন আমার। মেহেরিন হেসে বলে, তুমি বলেছিলে না আমার বর আমাকে ভালোবাসে কিনা? কাশেম মাথা নাড়ে। মেহেরিন সামনের দিকে ইশারা করে বলে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠিক তখনই এক লাথিতে দরজা ভেঙে ভেতরে ঢোকে রাজ, হৃদ, লাবিব আর সাব্বির। রাজ ঘরে ঢুকেই দেখে মেহেরিন সুস্থ আছে, হাসছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? আর সারা মুখে একের পর এক চুমু দিতে থাকে। কাশেম এতটা আবেগে হতবাক। সাব্বির নিচু হয়ে হেসে ফেলে। হৃদ আর লাবিব একে অন্যের দিকে তাকিয়ে হেসে ফেলে। হৃদ বলে, ভাইরে, প্রেম জিনিসটা ভয়ঙ্কর, কখনো কাঁদায় তো কখনো হাসায়। মেহেরিন রাজের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, কি করছো? সবাই দেখছে তো। রাজ বলে, দেখুক, আমার কি, আমি আমার বউকে চুমু খাচ্ছি, 100 বার খাবো। কার বাপের কি? সবাই হেসে ওঠে। মেহেরিন মুচকি হেসে বলে, কারো বাপের কিছু না হলেও আমার বাচ্চার মার অনেক কিছু, বুঝলেন? সবার হাসি দ্বিগুণ হয়। হঠাৎ রাজ মেহেরিনের ঠোঁটের পাশে কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে ওঠে, তোমার গায়ে কোন কুত্তার বাচ্চা হাত তুলছে? মেহেরিন ধমক দিয়ে বলে, চুপ, মুখের ভাষা এমন কেন? হ্যাঁ? রাজ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, বউ। মেহেরিন চোখ রাঙিয়ে বলে, চুপ। সবাই হেসে ফেলে। মেহেরিন কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাই, এটাই তোমার ভগ্নিপতি। সবাই একবার তাকায় কাশেমের দিকে। রাজ এক হাতে মেহেরিনকে জড়িয়ে ধরে কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আর সন্তানের সুরক্ষার জন্য। কাশেম হেসে বলে, ভাই, বোনের জন্য এটুকু করতেই হয়, ধন্যবাদ দিতে হবে না। তবে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। আরও 200 জন লোক রওনা দিয়েছে, এখানে আসবে তারা যে কোনো সময়। রাজ কিছু বলার আগেই মেহেরিন বলে ওঠে, এই খবরদার, আপনার গ্যাংস্টারগিরি বাদ দেন, চলেন এখান থেকে, শরীর ভালো লাগছে না। সবাই একটু চমকে যায়। রাজ 2 হাতে মেহেরিনের মুখ ধরে বলে, কি হয়েছে? ব্যথা করছে? বলো কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে? হৃদ বলে, ভাই, আগে এখান থেকে চল, ওকে একটা সেফ প্লেসে নিয়ে যেতে হবে। কাশেম সায় দেয়, হ্যাঁ, এখান থেকে বের হওয়া দরকার। রাজ মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন মাথা নাড়ে। রাজ কিছু না বলে মেহেরিনকে কোলে তুলে নেয়। মেহেরিন বলে, আরে নামান আমাকে, আমি আগের মতো নেই, অনেক মোটা হয়ে গেছি, আপনার কষ্ট হবে। নামান, আমি হেঁটে যেতে পারবো। রাজ কিছু বলে না, শুধু রেগে তাকায়। তা দেখে মেহেরিন আর কোনো কথা বলে না, বরং ঠোঁটে আঙুল রাখে। আর তা দেখে সবাই হেসে ওঠে। হাসতে হাসতে উল্লাস করতে করতে বেরিয়ে আসে তারা। রাজ আর মেহেরিন একটা হেলিকপ্টারে উঠে বসে, সাব্বির, লাবিব আর হৃদ আরেকটায়। কাশেম চলে যায় রাজের লোকদের সাথে। উত্তরের জঙ্গলে আজ আগুন নেই, আছে ফিরে পাওয়ার শান্তি, ভালোবাসার আলো আর এক যুদ্ধ শেষের নিঃশব্দ কৃতজ্ঞতা। হেলিকপ্টারে উঠে রাজ মেহেরিনকে নিজের কোলে বসিয়ে রাখে। মেহেরিন বলে, আমাকে বসতে দিন। রাজ বলে, একদম না। মেহেরিন আর কিছুই বলে না, চুপচাপ রাজের গলা জড়িয়ে ধরে দুজন চোখে চোখ রাখে। অনেকক্ষণ ধরে এমনভাবেই তাকিয়ে থাকে যেন বহু বছর পর দেখা। কিন্তু প্রিয় মানুষটার দিকে তাকানোর তৃষ্ণা কি কখনো মেটে? জীবনে যতবারই দেখা হোক না কেন, তবুও সেই আর একটু তাকাই। চোখের কোণে জমে থাকা ভালোবাসার খরস্রোত। মেহেরিন মুচকি হেসে বলে, বড় একা একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য তোমার কারণে। রাজ কপাল ঠেকিয়ে চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তাই? মেহেরিন মুচকি হেসে আবার বলে, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। এটুকু গাইতেই রাজ মেহেরিনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহেরিন চোখ বন্ধ করে নেয়। ভালোবাসার ঘ্রাণে চোখের কোণ ভিজে ওঠে। দুটো নোনা জলের ফোঁটা গড়িয়ে পড়ে গালের কিনারে। 2 মিনিট পর রাজ ধীরে ধীরে আলতো করে মেহেরিনকে ছেড়ে দেয়। আরও একবার কপালে চুমু খেয়ে হঠাৎই মেহেরিনের পেটের নিচে তীব্র ব্যথা শুরু হয়। হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই বেদনায় কুঁচকে যায়। রাজের শার্ট চেপে ধরে বলে, কবি সাহেব। রাজ ঘাবড়ে যায় মেহেরিনের এমনভাবে ডাকায়। তার চোখে ভয়, মুখে বিভ্রান্তি। এ হাত দিয়ে মেহেরিনের গালে হালকা চড় দিয়ে বলে, এই এই কি হয়েছে বউ, কি হয়েছে? ব্যথা পাচ্ছ? ব্যথা করছে? পানি খাবা? মেহেরিন ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। রাজ তাকিয়ে আছে অসহায়ভাবে। মেহেরিন ফিসফিস করে বলে, সময় হয়ে গেছে। রাজ কিছু না বুঝে বলে, কিসের সময়? কি বলছো তুমি? মেহেরিন এবার চিৎকার করে ওঠে, ব্যথা, রাগ আর আবেগ একসাথে। তুই কি গাধা? সময় হয়ে গেছে, তোর বাচ্চা আসতেছে।
তোর সন্তানের জন্মের সময় হয়েছে, হাসপাতালে নিয়ে চল, বেবি ইজ কামিং। রাজ কিছু বুঝে উঠতে পারছে না। মেহেরিন কষ্টে মুখ কুঁচকে আছে, ব্যথায় শরীর মোচড়াচ্ছে। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। মেহেরিনের বলা কথার অর্থ সে বুঝতে পারছে না। তারপর যখন সে ধরতে পারে এর অর্থ, তখন ধীরে মাথা নেড়ে ইশারায় জানতে চায় রাজ সে যা বুঝেছে তাই কিনা। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, সত্যি? এই প্রশ্ন শোনা মাত্রই মেহেরিন ব্যথা ভুলে গিয়ে এক ঝটকায় উঠে বসে। রাগে গাল ফুলিয়ে চোখে আগুন নিয়ে থাপ্পড় মেরে রাজের চুল টেনে ধরে বলে, আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুই জিজ্ঞেস করছিস সত্যি কিনা? গাধা কোথাকার, তুই কি আমার বেয়াই লাগোস যে তোর সাথে মজা করব? বেয়াদব। হ্যাঁ, তোকে বলছি, তোরই সন্তান আসতেছে, আর তুই এখানে সত্যি কিনা জিজ্ঞেস করছিস? তোর বাচ্চা, বেবি ইজ কামিং। রাজ আটকে ওঠে। এই মুহূর্তে যেন সময় তার বুকের ঠিক মাঝখানে আঘাত করে। বুক ধুকধুক করছে জোরে জোরে। আনন্দ, ভয়, খুশি, কষ্ট মিশ্র একটা অনুভূতি হচ্ছে। হাত পা কেমন যেন কাঁপছে, অসাড় হয়ে আসছে। এরপর একটা প্রচণ্ড চিৎকার, হেলিকপ্টার জোরে ওড়াও, হাসপাতালে চলো ফাস্ট। রাজের গর্জনে পুরো হেলিকপ্টার থমকে যায়। পাইলট মুহূর্তেই বুঝে যায় এই আদেশ সময়ের আগে নয়, সময়ের গভীর চাপে জাগা একটা হুঙ্কার। আর রাজের আদেশ মতো না চললেই জীবন পগার পার। পাইলট নিজের কেরামতি দেখায়। রাজ মেহেরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার কপালে ঘাম, মুখে আতঙ্ক আর মনে হাজার প্রশ্ন। আর মেহেরিন কষ্টে চোখ বন্ধ করে আছে। রাজ মেহেরিনকে বলে, আমি পাশে আছি, কিচ্ছু হবে না, আমি পাশে আছি। মাত্র 5 মিনিটের মাথায় হেলিকপ্টার থামে সিটি হাসপাতালের সামনে। তার আগেই হাসপাতাল জুড়ে হুলুস্থুলুস পড়ে গেছে। রাজ আগেভাগেই ফোন করে বলে দিয়েছে হাসপাতালের ওনারকে, সব রেডি চাই, আমার বউ আসছে, তার যেন কষ্ট না হয়। আমার বউয়ের কোনো কষ্ট হলে আমি রাজ শিকদার পুরো হাসপাতাল জ্বালিয়ে দেব। হেলিকপ্টার থামাতেই রাজ মাটিতে লাফিয়ে নামল। কোথায় কোথায় তোমরা, কি আছো? রাজ গর্জে ওঠে। তৎক্ষণাৎ এক নার্স চাকাওয়ালা হুইল চেয়ার নিয়ে এলো, কিন্তু রাজ ওতে মেহেরিনকে বসালো না। সে নিজে কোলে তুলে নিল তার পৃথিবীকে, তার ভালোবাসার মানুষকে, মেহেরিনকে। আর চিৎকার করতে করতে ছুটে চলল ভেতরে, পথ ছাড়ো, পথ ছাড়ো, আমার বইয়ের সময় হয়ে গেছে। আশেপাশের লোকেরা অবাক চোখে চেয়ে আছে। রাজের লোকেরা আগে থেকেই রাস্তা ফাঁকা করে রেখেছিল, তাও সে বলছে পথ ছাড়ো, আমার বইয়ের সময় হয়ে গেছে। কেউ রাজকে থামাতে পারল না। ডাক্তাররা দৌড়ে এলো, মেহেরিনকে নিয়ে গেল ওটির দিকে। আর মেহেরিন নিজে চেষ্টা করছিল শক্ত থাকার, কিন্তু রাজের সামনে তা আর ধরে রাখতে পারছিল না। রাজ যে শুরু করেছে তাতে ধরে রাখা যায়ও না। ডাক্তার চাইল নর্মাল ডেলিভারি করাতে, আর মেহেরিনও তাতে রাজি, কিন্তু রাজ সে মানছে না। আজব ব্যাপার না, ডাক্তার রাজি, পেশেন্ট রাজি, কিন্তু রাজ রাজি না। সে যেন পাগল হয়ে গেছে। না না না, নর্মালের রিস্ক আছে, সিজার করুন, আমার বউ আর আমার সন্তানকে আমি হারাতে চাই না, আপনারা সিজার করুন। ডাক্তাররা বোঝানোর চেষ্টা করল, কিন্তু রাজের পাগলামও তখনও থামেনি। এক পর্যায়ে রাজ রেগে গিয়ে গর্জে উঠে বলল, আমার বউ, আমার বাচ্চা আমার, আমি বলছি সিজার হবে মানে হবেই। তোরা বলার কে? হ্যাঁ, চুপচাপ সিজার কর, বেশি কথা বললে সব কটাকে এখানেই পুঁতে রেখে দেব। ডাক্তাররা চুপ। জীবন মৃত্যুর ভয় এক অদ্ভুত গম্ভীরতা তৈরি করল ঘরে। কিন্তু ঠিক তখনই কবি সাহেব, মেহেরিন ডাকে। রাজ নরম হয় বইয়ের ডাকে, দৌড়ে যায় রাজ। আর তখনই মেহেরিন তার চুল টেনে ধরে চিৎকার করে, আমি নর্মাল ডেলিভারি করাবো, বুঝলি? তুই তোর বকবকানি বন্ধ কর। রাজ হতভম্ব, কিন্তু বউ, রিস্ক নেব না আমি। তুই এখনই এখান থেকে বের হ, না হলে তোর সন্তানের মুখ দেখার আগেই তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, তোকে টাকলা বানিয়ে ফেলবো, তোর মাথা ফাটিয়ে দেব আমি। রাজ বোকার মতো তাকিয়ে থাকে, অবশেষে কিছু না বলে মেনে নেয়। ডাক্তাররা শুরু করে প্রস্তুতি, কিন্তু রাজ সে ওটির বাইরে যায় না। সে মেহেরিনের পাশে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া না করে। একবার মেহেরিনের দিকে করুণ চোখে তাকায়, আর একবার চোখে আগুন নিয়ে দেখতে থাকে প্রতিটি ডাক্তার নার্সের দিকে। আর যখন সে দেখতে পায় একজন ছেলে ডাক্তার মেহেরিনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাজ গর্জে ওঠে, আপনার এখানে থাকার দরকার নাই, বাকিটা সামলাবে, বের হন এখনই, চলুন আমার সাথে। বলেই সে ডাক্তারের কাঁধে হাত রাখে। ডাক্তার তাকায় রাজের দিকে, কিন্তু কিছু বলার সাহস হয়ে ওঠে না। রাজের চোখের দিকে তাকিয়ে মিয়ে যায় সে, ঢোক গিলে রাজের সাথে বেরিয়ে যায়। ওটি থেকে রাজ বেরিয়েই দেখে হৃদ, লাবিব, কাশেম আর মেহের দাঁড়িয়ে আছে। রাজকে দেখে সবাই ছুটে আসে। রাজের চুল এলোমেলো, কুচকানো শার্ট, আঁচড়ের দাগ, শরীরের অবস্থা দেখে মেহের বিস্মিত। মেহের হঠাৎ বলে ওঠে, ভাইয়া। রাজ মুখ কুচকে একটু ব্যথাতুর সুরে বলে, তোমার বোন আমায় মেরেছে, এই দুঃখের মধ্যেও। মেহের ফিক করে হেসে ফেলে। কাশেম মাথা নিচু করে হাসে। লাবিব হাসি লুকাতে পেছনে ঘুরে যায়, কিন্তু হৃদ সে সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে, ভাই বেশি মেরেছে? রাজ মুচকি হেসে বলে, আরে না, ওই আর কি একটুখানি। হৃদ ঠোঁট কামড়ে হাসে, বাহ ভাই বাহ। রাজ হেসে বলে,
বউ প্রেগনেন্ট হওয়ার পর যা কেলানি খেয়েছি তার কাছে এটা কিছুই না। হৃদের হাসি মুহূর্তেই থেমে যায়। চোখ গোল গোল করে তাকায় মেহেরের দিকে, আর মেহের 32 পাটি দাঁত বের করে গর্বে তাকায়। হ্যাঁ, আমি মেহেরিনের বোন। হৃদ ঢোক গেলে রাজ বাকি সবার খোঁজ নিচ্ছিল। ঠিক তখনই একটা মেয়েলি কান্নার গলা কানে আসে। সবাই ঘুরে দেখে চুমকি দৌড়ে আসছে। চোখ মুখ ভেসে যাচ্ছে জলে, পরনে সালোয়ার, পায়ে জুতা নেই, চুলগুলো উস্কো খুস্কো, কান্না করতে করতে যা তা অবস্থা চেহারার। ওর পেছনে এক লোক বলছে, আসতে যাও, পড়ে যাবে। মেয়েটি এসে মেহেরকে ধরে পাগলের মতো বলতে থাকে, আমার মেহু কোথায়? ঠিক আছে তো? ও আর বাচ্চা দুজনে ভালো আছে তো? বলো না প্লিজ, মেহের, আমার মেহু। রাজ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। শান্ত এসে হৃদ আর লাবিবের পাশে দাঁড়ায়। মেহের চুমকিকে জড়িয়ে ধরে, তার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, আহা চুমকি শোনা, চুপ কর। তোর প্রাণের সই ঠিক আছে। তুই জানিস না সে কতটা সাহসী? ওর শুধু ব্যথা উঠেছিল, তাই হাসপাতালে। তুই আর আমি খালামুনি হচ্ছি। চুমকি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার মেহু ঠিক আছে তো সত্যি? মেহের মিষ্টি হেসে মাথা নাড়ে, হ্যাঁ একদম। ওরা সবাই একটু স্থির হয়, শান্ত হয়ে বসে। ঠিক তখনই একটা শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। সবাই উঠে দাঁড়ায়। চুমকি আর মেহের দৌড়ে যায় দরজার দিকে। অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে রাজ। তার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি। পুরো শরীরে এক ধরনের কাঁপুনি। নিজের ভারসাম্য ফেলছে রাজ। সে পড়ে যেতে নাই, হৃদ আর লাবিব ধরে ফেলে। কিছুক্ষণ পরে একজন নার্স আসে। তার কোলে ফুটফুটে এক নবজাতক। সে সামনে এসে বলে, বাচ্চার বাবা কোথায়? রাজ ধীরে ধীরে এগিয়ে যায়। নার্স হেসে কিছু বলবে, ঠিক তখনই রাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ ঠিক আছে তো? আমার বউয়ের যদি কিছু হয় আমি কাউকে কিন্তু ছাড়ব না, বলে দিলাম। পাশে থাকা হৃদ তড়িৎ গতিতে সামনে এগিয়ে এসে বলে, রাজ কি বলছিস তুই? সব ঠিক আছে, বাচ্চাটাকে কোলে নে। রাজ কিছু বলার আগে আরেকজন নার্স এসে হেসে জানায়, কংগ্রাচুলেশন স্যার, আপনি 2 পুত্র সন্তানের বাবা হয়েছেন। চারপাশে যেন এক আনন্দের হাওয়া বয়ে যায়। মেহের আর চুমকি দূরে দাঁড়িয়ে খুশির চোখে তাকায় একে অপরের দিকে। তারপর দৌড়ে আসে তারা। রাজ আবার বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ ঠিক আছে? 2 নার্স একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাজ আর দেরি না করে ছুটে যায় ওটির ভেতর। দরজা দিয়ে বেরোচ্ছিল ডাক্তাররা। রাজকে দেখে থেমে গিয়ে বলে, আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ আছেন এবং কংগ্রাচুলেশন, আপনি আর আপনার স্ত্রী 2 পুত্র সন্তানের পিতামাতা হয়েছেন। রাজ শুধু একটা শব্দই বলে, থ্যাঙ্কস। তারপর দৌড়ে গিয়ে মেহেরিনের মাথার কাছে বসে পড়ে। মেহেরিনকে নিজের দিকে তাকাতে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি ঠিক আছো তো আরিও না? মেহেরিন দুর্বল শরীর আর ক্লান্ত চোখে মৃদু হাসে, আমি ঠিক আছি। রাস্তার কপালে চুমু খায়। গাল বেয়ে পড়ে সুখের এক জলকণার চিহ্ন। মানুষ শুধু দুঃখ পেলে কাঁদে না, অতিরিক্ত সুখেও কাঁদে। যেমন এখন মেহেরিন কাঁদছে, তার যে মাতৃত্বের স্বাদ মিলেছে। আজ এই আনন্দ যেন পৃথিবীর সব সুখকে হার মানায়। নিজেকে কেমন সুখী সুখী লাগছে। অবশ্য মেহেরিন নিজেকে একজন খুব সুখী নারী মনে করে। বাবা মা ভাই বোন বন্ধু সব দিক দিয়েই সে সুখী। আর স্বামীর দিক দিয়ে তো সে সুখীই। জীবনে যতটুকু সুখ থাকলে মানুষ আল্লাহর সামনে 2 হাত তুলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারে না, মেহেরিন আজ ঠিক ততটাই সুখী মনে করছে নিজেকে। তবে এই সব সুখ ছাপিয়ে যেই সুখে সুখী, তা হলো মা হওয়ার অনুভূতি। পুত্র সন্তান হলে নাকি স্বামীরা তার সন্তান নিয়ে হইচই লাগিয়ে দেয়। বংশের প্রদীপ মনে করে পুত্র সন্তানকে, তাকে কোলে নিয়ে কত আদিক্ষেতাই না করে। তখন সন্তান নিয়ে তাদের কত রকমের আহ্লাদ থাকে। সন্তানের খোঁজ নিতে নিতে বইয়ের খোঁজ তারা নেয়ই না। তবে রাজ তাদের মধ্যে পড়ে না। মেহেরিন জানে রাজ কিন্তু এখনো সন্তানের মুখ দেখেনি। স্ত্রীকে দেখতে ছুটে এসেছে। কজন পুরুষ এমন করে? মেহেরিন হাসতে হাসতেই বলে, সন্তানদের না দেখেই চলে এলেন কবি সাহেব। এই সন্তানদের নিয়ে আপনি কত স্বপ্ন দেখেছেন, এই করবেন সেই করবেন, আর এখন যখন ওরা এসেছে ওদের না দেখে চলে এলেন, এটা কি ঠিক হলো? রাজ মৃদু হেসে ওর চুল গুছিয়ে দিয়ে পরপর কয়েকটা চুমু খায়। এক গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এই পৃথিবীতে আল্লাহ আর নবীর পরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমার বউজান। আমার বাবা মা নেই, কিন্তু তাদের ভালোবাসাটা আমি তোমার মাঝেই পাই। বাবার শাসন, মায়ের স্নেহ সব তোমার মাঝেই পাই। তোমার যদি কিছু হয়ে যেত আমি মরেই যেতাম বউ, একদম মরে যেতাম। তুমি থাকলে আমি সন্তানের বাবা হতে পারবো, কিন্তু তোমার কিছু হলে আমি কি করে বেঁচে থাকবো বলো? মেহেরিন বলল, এসব অলক্ষণে কথা বলবেন না, আমি ঠিক আছি। যান, সন্তানদের কোলে নিন। রাজ হেসে নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলে, তুমি আমাকে অনেক মেরেছ বউ, আমার শখ মিটে গেছে, আমার আর বাচ্চা চাই না। মেহেরিন মুখ ঝামটা দিয়ে বলে, আমি ফুটবল টিম বানাবো। রাজ বলে, ওই বউ না প্লিজ। মেহেরিন হেসে ফেলে,
রাজ আর একটা চুমু খেয়ে উঠে দাঁড়ায়। মুচকি হেসে বলে, অনেক হয়েছে বউ সোহাগ, আমি আবারও তো বউ পাগল না, বুঝলে? আমি তো স্রেফ একটু দেখতে এসেছিলাম, দেখা শেষ। এখন বরং আমি যাই, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। তারপর মুচকি হেসে আবার বলে, আর শোনো আরিও না। মেহেরিন ভ্রু কুচকে তাকায়। রাজ অ্যাটিটিউড নিয়ে বলে, আমি কিন্তু মোটেও তোমার টানে আসিনি। আমি এসেছি মানে এমনি আসছিলাম একটু দেখতে। না মানে আমার সন্তানদের এই পৃথিবীতে যে এনেছে তাকে একবার দেখা উচিত, তাই না? তাই আর কি, একটু মানবতা দেখাতে এসেছিলাম। আমার তো আবার মানবতা অনেক বেশি, জানোই তো। মেহেরিন হেসে বলে, নাটকবাজ কোথাকার। রাজর কথা নকল করে মুখ ঝামটা দিয়ে বলে, হুম। তারপর হেসে বলে, আমি এখন আমার সন্তানদের কাছে যাব, বলেই বেরিয়ে যায়। বাই বাই, বইয়ের এখন দরকার নাই, টাটা। মেহেরিন চোখ বুজে হাসে। ওইদিকে রাজ বেরিয়ে দেখে তার রাজপুত্ররা দুই খালামণির কোলে, একজন মেহেরের কোলে তো একজন চুমকির কোলে। রাজকে দেখেই দুজন এগিয়ে আসে। রাজ দুজনকে দেখে জোরে বলে ওঠে, মাশাআল্লাহ। বলেই সে দুজনকে একসাথে কোলে তুলে নেয়। একটা গভীর নিঃশ্বাস নিয়ে তার দুজনের কানে আজান দেয়। তারপর দুজনের কপালে চুমু খেয়ে বলে, আমার সুখ, আমার শান্তি, আমার সন্তান, তোমরা এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিলে বাবারা। তোমার বাবা তোমাদের অনেক ভালোবাসে, বলে আবারও চুমু খায়। সবার চোখে মুখে তখন খুশির জাতি আর আনন্দের জলকণা। রাজ কাশিমের সামনে গিয়ে বলে, এই দেখুন আপনার দুই ভাগ্নে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে ওদের জীবন রক্ষার জন্য আল্লাহ আপনাকে উসিলা করে পাঠিয়েছিল। আপনার ভাগ্নেদের কোলে নেবেন না? কাশিম চোখে পানি নিয়ে তাকায় রাজের দিকে। রাজ হাসে, ইশারায় বলে কোলে নিতে। কাশিম কোলে নেয়। এরপর দুজনের দিকে তাকিয়ে দুই হাত তুলে বলে ওঠে, আমার ভাগ্নেরা, দোয়া করি আল্লাহ ওদের অনেক বড় করুক, সব সময় ভালো থাকুক। সবার মুখে তখন একটাই কথা, আমিন। রাত তখন ঠিক 4:43। মেহেরিন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দুই পাশে ঘিরে ঘুমাচ্ছে তার রাজপুত্ররা, একজন বাঁদিকে অন্যজন ডান দিকে। তাদের মুখে প্রশান্তির ছায়া, যেন স্বর্গের কোনো শান্তিময় পরশে ঘুমাচ্ছে তারা। কেবিনের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক গলে আসা এক চিলতে চাঁদের আলো মেহেরিনের কপালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রাজ কিছুক্ষণ আগেই বেরিয়েছে কেবিন থেকে। মেহের, চুমকি, মেহবুবা কেবিনেই। হৃদ, লাবিব, শান্ত আর কাশেম সবাই বাইরে বসে বসেই ঘুমাচ্ছে ক্লান্তিতে। ঠিক সেই সময় নিভৃতে নিঃশব্দে কেউ একজন ঢোকে মেহেরিনের কেবিনে। অতি দ্রুত কিন্তু নিঃশব্দ পায়ে দরজাটা খুলে দেয় সে। কপাটের মৃদু শব্দেও কেউ জেগে ওঠে না, কেউ টের পায় না তার হাতে চকচকে ধারালো একটা ছুরি। একটা নিঃশব্দ মৃত্যু যেন এগিয়ে আসছে। ধীরে ধীরে নিঃশ্বাস আটকে রেখে সে মেহেরিনের বিছানার দিকে এগিয়ে আসে। তার চোখে ঘৃণা, ঠোঁটে একটা বিকৃত হাসি। ধারালো ছুরিটা উঁচিয়ে তোলে সে। ঠিক তখনই মেহেরিন চোখ বন্ধ রেখেই ছুরি ধরা হাতটা শক্ত করে ধরে ফেলে। আক্রমণকারী হকচকিয়ে যায়। মেহেরিন মুচকি হেসে চোখ খুলে বলে, তুই জানিস আমার মন বলছিল তুই আসবি, আর দেখ তুই এলিও। আমি তো জানি আমার মন কখনো মিথ্যে বলে না। আক্রমণকারী হেসে হেসে বলে, উফ মেহেরিন, তুই সত্যিই চালাক, কিন্তু আফসোস এত চালাকি করেও লাভ নেই, কারণ তুই আর তোর সন্তানরা তিনজনই আজ আমার হাতে মরবি। সে ছুরিটা মেহেরিনের গায়ে চালাতে চায়, কিন্তু মেহেরিন হাতটা আরও শক্ত করে চেপে ধরে। ওস জেসি বেবি, জ্বালিয়ে দিলে মেজাজটাই। আমি পর্যন্ত ঠিক ছিল, তাই বলে আমার সন্তানদের দিকে হাত বাড়াবি? মানে কি, মুডটাই নষ্ট করে দিলি, ছি। মেহেরিন এবার থামে, তারপর মুখ শক্ত করে বলে, আমি যখন শুধু মেহেরিন ছিলাম তখনই কিছু করতে পারলি না, আর এখন আমি একজন মা। তুই জানিস না বোধহয়, একজন নারীর চেয়েও একজন মায়ের শক্তি বেশি। একজন মা তার সন্তানকে বাঁচাতে 10-12 জনের জীবন অনায়াসে নিতে পারে। এই কথাটা বলেই মেহেরিন তার বাম হাত দিয়ে একটা কষিয়ে থাপ্পড় দেয় জেসির গালে। জেসি ছিটকে পড়ে যায়। ঠিক তখনই শীষ বাজাতে বাজাতে রাজ ঢোকে কেবিনে। জেসিকে মেঝেতে পড়ে থাকতে দেখে রাজ দরজা বন্ধ করে দেয়। তারপর মেহেরিনের দিকে তাকিয়ে বলে, বউ, আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, গাই? মেহেরিন হেসে বলে, অবশ্যই। রাজ গেয়ে ওঠে, জব কোই লাড়কি দেখু মেরা দিল দিওয়ানা বলে, ওলে ওলে। মেহেরিন ভ্রু কুচকে তাকায়। রাজ জিভে কামড় দেয়। মেহেরিন হেসে বলে, ভুল গান। রাজ মাথা চুলকে বলে, তুমি আসলটা গাও। জব কোই শত্রু দেখু মেরা দিল দিওয়ানা বলে, মারদো মারদো মারদো। জেসি অবাক হয়ে বলে, এটা আবার কোন গান? রাজের যেন সহ্য হয় না। সে খেকিয়ে উঠে বলে, তুই বেশি জানিস, ওইটাই ঠিক গান। আমার বউয়ের ভুল ধরিস? আমার বউ কখনো ভুল হতেই পারে না। ওইটাই ঠিক, বুঝেছিস? জেসি বলে, রাজ? মেহেরিন রেগে বলে, এই, আমার বরকে নাম ধরে ডাকছিস কেন? আর একবার আমার বরের নাম মুখে নিলে তোর মুখ ভেঙে দেব, মুখ পুরি। জেসি রেগে তাকায়। রাজ পাশে দাঁড়িয়ে থাকে।
মেহেরিন রাজের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখনও ওর পাশে দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? জানিস না তোকে দেখলেই এই মেয়ের ছোকছোকানি বেড়ে যায়? রাজ কপাল কুঁচকে তাকায়। হঠাৎ করেই জেসি উঠে রাজকে জড়িয়ে ধরে। রাজ ও মেহেরিন দুজনেই অবাক। মেহেরিন রেগে তাকায় রাজের দিকে। রাজ ধাক্কা দিয়ে জেসিকে ফেলে দিয়ে বলে, ছি ছি ছি, লজ্জা করে না পরপুরুষকে জড়িয়ে ধরতে? আমি আমার বডির পার্ট সব আমার বইয়ের, একদম আমার সাথে ঘেঁষাঘেঁষি করবি না বেয়াদব মহিলা। জেসি বলে, রাজ, আই এম নট মহিলা, আই এম স্টিল এ গার্ল, ইউ নো। বেবি, আই লাভ ইউ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ ইউ এ লট। রাজ মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন উঠে এসে জেসিকে ঠাটিয়ে দেয় এক থাপ্পড়, তারপর আরেকটা। 5-6টা থাপ্পড়ের পরেও জেসি উঠে দাঁড়ায়। মেহেরিনের চুল ধরে। মেহেরিনও চুল টেনে ধরে জেসির। রাজ বলে, এই ডাইনি, ছাড় বলছি, আমার বউকে ছাড় ডাইনি। সে গিয়ে মেহেরিনের চুল থেকে জেসির হাত সরিয়ে দেয়। মেহেরিন এবার চুল ছাড়া পেয়ে আরও জোরে টেনে ধরে জেসির চুল। রাজ চোখের ইশারায় বলে, আরও মারো। মেহেরিন সুযোগ ছাড়ে না। চুল টেনে একদম কাকের বাসার মতো করে ফেলে জেসির মাথা। চুল ছিঁড়ে ছিঁড়ে যখন ক্লান্ত, তখন দেখে রাজ জেসির হাত ধরে আছে। মেহেরিন চিৎকার করে বলে, তুই ওর হাত ধরলি কেন? রাজ চট করে হাত ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলে, আরে বউ, আমি তো ওইভাবে ধরিনি, না মানে আসলে কি হয়েছে বলো তো, আমি তোমার। মেহেরিন হাত তুলে বলে, থাক, বুঝে গেছি। রাজ গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে বলে, এই নাও, একটু পানি খাও, চুল ছিঁড়াছিঁড়ি করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আজ একদমই মারতেই পারলে না। মেহেরিন মাথা নাড়ে, হ্যাঁ, শরীরটা একটু দুর্বল তো, তাই মারতেই পারলাম না। আর ওইদিকে মেঝেতে পড়ে থাকা জেসি রাজ মেহেরিনের কথা শুনে মনে মনে ভাবে, এরা কি পাগল? আমি তো ভেবেছিলাম রাজ শুধু ভালোবাসে তার বউকে, কিন্তু সে তো পুরাই বইয়ের দাস। কিন্তু মেহেরিনের প্রতি রাজের এত যত্ন, এত ভালোবাসা দেখে তার আর সহ্য হয় না। জ্বলে ওঠে ভেতরটা। তাই একরকম দানবীয় ক্ষোভে উঠে গিয়ে মেহেরিনের গলা চেপে ধরে। মেহেরিন কিছু বলে না, বাধাও দেয় না। রাজ বিস্ময়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গর্জে ওঠে, ওকে ছাড়, বলছি ছাড়। জেসি ভয় পায়, কিন্তু তা প্রকাশ করে না। রাজ মুহূর্তে তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, দেয়ালে ঠেসে গলা চেপে ধরে। জেসির মুখ মুহূর্তেই লাল হয়ে যায়, চোখে পানি জমে ওঠে, হাত পা ছোটাছুটি করে। তোকে আমি ছাড়ব না, তুই আমার বউ আর সন্তানদের মারতে চেয়েছিলি, তা যখন পারলি না, এখন আবার এসেছিস। তার চিৎকারে বাচ্চাদের ঘুম ভেঙে গিয়েছে, তারা কেঁদে ওঠে। মেহেরিন তাড়াতাড়ি ছুটে যায় ওদের থামাতে। ওইদিকে রাজের তাণ্ডবে কেবিনে ঢুকে পড়ে শান্ত, হৃদ, কাশেম আর লাবিব। জেসিকে দেখে তারা অবাক হয় না, কারণ সবাই জানত জেসি আসবেই। তবে রাজকে এখন থামানো দরকার। লাবিব আর হৃদ দুজন মিলে রাজকে বোঝায়, ভাই ছাড়ো, ও মরে যাবে, প্লিজ। রাজ চোখ রাঙিয়ে বলে, মরে যাক, ও মরবেই, কিন্তু এত সহজে না। ও আমার বউ সন্তানদের মেরে ফেলতে চেয়েছিল, তাই ও মরার যোগ্য। এই বলেই এক ধাক্কায় হাত সরিয়ে নেয় রাজ। জেসি ধপ করে মাটিতে পড়ে যায়, পড়ে গিয়ে কাশতে থাকে, গলা চেপে ধরে শ্বাস নিতে থাকে। লাবিব এগিয়ে গিয়ে এক গ্লাস পানি দেয়। হৃদ ও শান্ত রাজকে বোঝানোর চেষ্টা করছে, আর মেহেরিন তখনও ছেলেদের শান্ত করার চেষ্টায় ব্যস্ত। পানি খাওয়া শেষ হতে না হতেই রাজ ঠান্ডা গলায় বলে, পানি খাওয়া বেশি করে, পারলে কোলে উঠে বসে থাক, কিন্তু ভুলে যাস না, তুই যাকে এত আদর সোহাগ করে পানি খাওয়াচ্ছিলি, সে তোর মা, বোন আর তোর বউকে মরণের পথে প্রায় পাঠিয়ে দিয়েছিল। এই কথায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। লাবিবের চোখে এক ঝলক দৃশ্য ভেসে ওঠে, রূপা বেগমের রক্তাক্ত দেহ, লামিয়ার নিথর মুখ, মেহবুবার ক্ষতবিক্ষত শরীর। হঠাৎ লাবিব এক ঝাঁকুনি দিয়ে জেসির গলা চেপে ধরে। হৃদ কপালে হাত চেপে দাঁড়িয়ে পড়ে, আবার দৌড়ে গিয়ে লাবিবকে থামায়। ভাই ছাড়, ওকে ছাড়। লাবিবের ঘৃণাভরা চোখে আগুন। শেষ পর্যন্ত শারীরিক শক্তি দিয়ে এক লাথি মারে জেসির পেটে। জেসি মাটিতে পড়ে যায়, মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়ে। হৃদ দাঁড়িয়ে বলে, তুমি যা করেছ এটা তোমার প্রাপ্য। এখন চুপ করে চলে যাও জেসি, বাঁচতে চাইলে এখান থেকে বিদায় হও। জেসির চোখের রক্ত যাবার রাগ, চোখে পানি নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি মরব, তাও আমি যাব না এখান থেকে। রাজকে পাওয়ার জন্য আমি কি করিনি, সব দিয়েছি আমি। রাজের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, কি আছে ওই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? আমি কি কম সুন্দর? ব্যাংক ব্যালেন্স, শিক্ষা, টাকা পয়সা সব কিছুতেই আমি ওর থেকে ভালো। তবুও তুমি কেন শুধু ওকেই ভালোবাসলে? আমি তোমাকে পাওয়ার জন্য তোমার পায়ের নিচে পড়েছি, তুমি শুধু একবার চাইলে সব দিয়ে দিতাম তোমাকে, কিন্তু তুমি তবুও আমাকে প্রত্যাখ্যান করলে। আমার অপরাধটা কি ছিল? শুধু তোমাকে ভালোবাসা? জেসির পাগলামি দেখে হৃদ কিছুই বলতে পারে না, কিন্তু লাবিব থামে না। সে বাজ খাই গলায় বলে, তোর ভালোবাসার মায়েরে বাপ, ভালোবাসার মানে বুঝিস তুই? ভালোবাসলে মানুষ তার ভালো থাকা দেখে খুশি হয়, ভালোবাসলে মানুষ কাউকে কষ্ট দিতে চায় না।
ভালোবাসলে তার সুখ কেড়ে নিতে চায় না। তুই রাজকে ভালোবাসিস বলছিস? তুই রাজকে ভালোবাসলে ওর সুখ দেখে খুশি হতে পারতি। ওর সন্তান, বউ, ওর পরিবার, তাদের মারতে চাইতিস না। ভালোবাসলে তুই নিজের জীবন দিতিস, জীবন নিতিস না। এটা তোর ভালোবাসা না, এটা তোর জেদ। তুই যা চাইছিস তাই চাইছিস, জোর করে হলেও পেয়েছিস সব। তাই তো রাজ যখন তোকে ফিরিয়ে দিল, তুই হিংসায় জ্বলে পড়ে গেলি। এই জেদ থেকে তুই একের পর এক নানা ছক কষে গিয়েছিস দিনের পর দিন। এমনকি জীবন কেড়ে নিতে চেয়েছিস। আমার মা, বোন, বউ সব এখন হাসপাতালের বেডে শুয়ে আছে শুধু তোর জন্য। ভালোবাসা না, এটা জেদ, শুধু আর শুধুই তোর জেদ। লাবিব থেমে যায়। ঘর নিস্তব্ধ। জেসি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে লাবিবের দিকে। তারপর কোনো কথা না বলে একরকম উঠে দাঁড়ায়। নীরবে চলে যেতে থাকে একা। সবার মুখে তখন একটা দীর্ঘ নিঃশ্বাস। মেহেরিন বাচ্চাদের আবার ঘুম পাড়িয়ে সবার দিকে তাকিয়ে কোমল গলায় বলে, শান্ত হন আপনারা। লাবিব, তুমি যাও, একটু বিশ্রাম নাও। হৃদ ভাই, আপনারাও যান। সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর মেহেরিন আস্তে আস্তে রাজের কাছে এসে দাঁড়ায়। রাজ মেহেরিনকে নিজের কোলে বসিয়ে চুলগুলো গুছিয়ে দিয়ে মেহেরিনের কপালে একখানা চুমু দেয়। মেহেরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎই বলে ওঠে, আপনি ওর হাত ধরলেন কেন? রাজ ভ্রু কুঁচকে তাকায়। তোমাকে যে ওকে মারার সুযোগ করে দিলাম তা দেখলে না? আমি না থাকলে তো চুল ছিঁড়াছিঁড়ি যুদ্ধ শুরু হয়ে যেত। আর ভাবো তো, একটা ব্রেকিং নিউজ হয়ে গেলে কেমন লাগতো? মিস্টার শিকদারের বউ একজন মেয়ের সঙ্গে চুল ছেঁড়াছেড়ি করছে। ভাবতেই তো খারাপ লাগছে। তবে যাই বলো, তুমি কিন্তু একদম মারতে পারলে না আজ। মেহেরিন রাজের বুকে মাথা রেখে হালকা হেসে হালকা কণ্ঠে বলল, শরীর দুর্বল তো তাই। রাজ হেসে বলে, থাক, কষ্ট পেও না, অন্যদিন পুষিয়ে নিও। সে মেহেরিনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তাকে শুইয়ে দেয় ধীরে ধীরে, আর নিজেও পাশে শুয়ে পড়ে, মেহেরিনকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে সব উত্তাপ, সব ক্লান্তি, সব ভয় এক ঝটকায় যেন মিলিয়ে যায়। বিছানার এই নীরবতায় কেবল শোনা যায় একটা নিঃশ্বাস আর একটা নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। সকাল শুরু হয়ে গেছে। তখন সময় 7টা। রাজের ঘুম ভেঙে যায় হালকা আলো চোখে লাগায়। আর বাহির থেকেও অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজ চোখ মেলে দেখে মেহেরিন ঠিক তার বুকের ওপর গায়ে ঘেঁষে শুয়ে আছে, নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। রাজ হেসে কপালে এক টুকরো চুমু খেয়ে খুব সাবধানে মেহেরিনকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজের শার্ট ঠিক করে বেরিয়ে আসে কেবিন থেকে। কেবিনের বাইরে এসে দেখে মেহের, মালিহা মির্জা, ফিরোজ মির্জা, মাহির, ফায়জা চৌধুরী, আরশ, আরফা আর আকরাম চৌধুরী বসে আছে। রাজ এগিয়ে গিয়ে বলে, মামা, এত সকালে কেন চলে এলে? আকরাম চৌধুরী হেসে বলে, আমার এতগুলো কাছের মানুষ অসুস্থ, তার উপর আমার মেহুমা আর রাজের সন্তান হয়েছে। আমি সময় দেখে আসবো বলছো? এটা কেমন কথা? রাজ হেসে বলল, আচ্ছা, আপনার ইচ্ছা। আরশ বলে ওঠে, ভাই, কংগ্রাচুলেশন। রাজ হাসি দিয়ে ধন্যবাদ জানায়। মালিহা মির্জা তখন বলেন, বাবা, মিহু উঠেছে? রাজ মাথা নাড়িয়ে বলে, না মা, এখনও ওঠেনি। ঠিক তখনই চুমকি এসে হাজির হয়, সাথে শান্তও আসে। দুজনের মুখে হাসির ঝিলিক, হাতে মোটা 4টা টিফিন ক্যারিয়ার। চুমকি এসেই বলে, ভাইয়া, মিহু উঠেছে? রাজ চুমকির মাথায় হাত রেখে বলে, না বনু। চুমকি চোখ বুজে বোঝদার ভঙ্গিতে বলে, ও। তারপর মেহেরের দিকে এগিয়ে গিয়ে বলে, মেহের, আমার সাথে আয়। মেহবুবা, রূপা আন্টি আর লামিয়াকে খাইয়ে আসি, পরে না হয় মেহুকে খাওয়াবো। মেহের মাথা নাড়িয়ে রাজি হয়। মালিহা মির্জা অবাক হয় চুমকির এমন কাজে, পর মুহূর্তেই হাসেন। এত এত টেনশনের মধ্যে খাওয়ার কথা কারো মাথাতেই ছিল না। চুমকি এসে মালিহা মির্জার কাছে গিয়ে বলে, চলো মামুনি, তুমি তো বাইরের কিছু খাও না, আমি নিজের হাতে রান্না করেছি, চলো, দুমুঠো মুখে দেবে। মালিহা মির্জা হাসে, আমার মেয়ে তো দেখি পুরাই গিন্নি হয়ে গেছে। চুমকি হেসে ফায়জা চৌধুরীকে বলে, তুমিও চলো। মালিহা মির্জা, ফায়জা চৌধুরী আর মেহের চলে যায় চুমকির সঙ্গে। রাজ তখন আকরাম চৌধুরী আর ফিরোজ মির্জার মাঝে গিয়ে বসে, বলে, বাবা, আপনি কি রেগে আছেন আমার উপর? ফিরোজ মির্জা বলে, রেগে থাকবো কেন? আসলে আমার খুশিটা প্রকাশ করতে পারছি না। একদিকে মেয়ে অসুস্থ, অন্যদিকে নানা হওয়ার আনন্দ। আমার ভেতরটা যেন হাঁপিয়ে উঠেছে। আকরাম চৌধুরী হেসে বলে, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে ভাইজান, চিন্তা করবেন না। সবাই একসাথে বলে ওঠে, আমিন। ঠিক তখনই হৃদ আর কাশেম এসে হাজির হয়। হাতে একটা ট্রে, তাতে অনেকগুলো কফির মগ। আরশ আর মাহির সাহায্য করছে সবাইকে কফি দিতে। এই সময় দৌড়ে আসে রাহি। চোখে মুখের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কি এক আতঙ্ক তাকে তাড়িয়ে এনেছে। তার পেছনে রাকিব, যে মূলত রাহিকে খবরটা দিয়েছিল। আর সেটা শুনে রাহি পাগলের মতো ছুটে এসেছে। রাহি এসে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে। হৃদ গভীর নিঃশ্বাস ফেলে। সে জানে এখন রাহি শুরু করবে তার পাগলামো।
রাজ জড়িয়ে ধরে তার আদরের বোনটিকে। যদিও রাহি জানে না রাজ তার আপন ভাই, কিন্তু কে বলে আপন ভাই না হলে ভালোবাসা কম হয়? রাহি জানে রাজ তার আপন ভাই না, তাও অনেক ভালোবাসে। রাহি রাজকে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আর মেহেরিন, তার নাম শুনলেই রাহির হৃদয় নেচে ওঠে। এক কথায় মেহু আপু বলতে পাগল সে। রাহি রাজকে এক নিঃশ্বাসে প্রশ্ন করতে থাকে, ভাইয়া, আমার মেহু আপু ঠিক আছে তো? আমার মামুনি, লামু, আমার সই মেহবুবা ঠিক আছে তো? ভাইয়া, ওদের কিছু হবে না তো? রাজ বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কাঁদিস না পুচকি, সবাই ঠিক আছে। তোর মেহু আপু একদম ঠিক আছে। জানিস তোর 2টা ভাইপো হয়েছে? রাহির কান্না একটু কমে আসে, মুখ তুলে বলে, সত্যি? রাজ হেসে বলে, একদম 3 সত্যি। রাহি দৌড়ে যায় হৃদের কাছে। হৃদকে ঝাঁকিয়ে বলে, দাদা ভাই, সত্যি আমার 2টা ভাইপো হয়েছে? হৃদ বোনকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ একদম সত্যি। জানিস ওরা যখন জানবে তোর মতো চিৎকার করে কাঁদুনি ফুপিও আছে ওদের, তখন ওরা কি বলবে? কি বলবে? রাহি কৌতূহলী চোখে তাকায়। হৃদ হাসি চেপে বলে, বলবে, ছি, এমন ছিচকা দুটে ফুপি আমরা মানি না, মানি না। রাহি হৃদের বুকে কিল মেরে বলে, মোটেও না, আমি ওদের একদম বিন্দাস ফুপু হব, বুঝলে? সবাই হেসে ওঠে। রাহির কথায় যেন গোটা পরিবেশটা হালকা, প্রাণবন্ত আর মায়ায় ভরে যায়। দেখতে দেখতে কেটে গেছে 5টা দিন। আজ মেহেরিনকে অবশেষে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে হাসপাতাল থেকে। যদিও চাইলে আগে যাওয়া যেত, কিন্তু রাজের জন্যই থেকে যাওয়া। রাজ বারবার বলে এসেছে, তুমি পুরোপুরি সুস্থ না হলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। তাই থেকেছে মেহেরিন। রূপা বেগম, লামিয়া আর মেহবুবাও এখন অনেকটাই সুস্থ। তাদেরও আজ ছাড়া হবে, অর্থাৎ সবাই একসাথে বাড়িতে ফিরবে। এই 6 দিনে চুমকি, শান্ত, রাহি আর রাকিব, এই 4 জন যেন হাসপাতালেরই বাসিন্দা হয়ে উঠেছিল। বললেই চলে পুরোটা সময় তারাই ছিল মেহেরিনদের পাশে। যাওয়া আসার কোনো বিরতি ছিল না, কোনো ক্লান্তি ছিল না চোখে মুখে। শুধু ছিল ভালোবাসার টান আর নিজেদের মানুষদের জন্য নিঃস্বার্থ উপস্থিতি। মেহেরিন জানে এই সময়টাই জীবনের সবচেয়ে বেশি শেখার, বোঝার, অনুভব করার সময়। মানুষের মুখ, মন আর মনোযোগ সবকিছু একেবারে স্পষ্ট হয়ে ধরা দেয় এই সময়টাতেই।